হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। মা, ওরা আমায় মেরে ফেলছে, আমায় বাঁচাও। ওরা আমায় পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, মা বাঁচাও। সাব্বির প্রচণ্ড জোরে চিৎকার করে লাফিয়ে ওঠে, পুরো শরীর ঘেমে একাকার, হাতে পায়ে অসংখ্য ব্যান্ডেজ। বিস্ময়কর চাহনিতে চারিদিকে তাকিয়ে দেখতে থাকে আর নিজেকে আবিষ্কার করে চার দেওয়ালের মাঝে সুন্দর নরম পরিপাটি একটা বিছানায়। হাতে তখনও ক্যানোলা লাগানো আর গলায় মোটা প্লাস্টিকের নল। মাথাটা ভারী হয়ে আছে ওর। ধীরে ধীরে শরীরটা বিছানায় এলিয়ে দেয়। এদিকে মাঝরাতে কারোর ভয়ঙ্কর চিৎকারে ডাইনিং টেবিলে বসা ডাক্তার আহমেদ সাহেব মেয়ের দিকে তাকায়। তার মেয়ে ইয়ানা নিজেও ওর বাবার দিকে বিস্ময়কর চাহনিতে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, বাবা, চিৎকার শুনেছো? হ্যাঁ মা, আবার কাউকে পাহাড় থেকে ফেলে দিল নাকি? আমরা যাকে চিকিৎসা করছি সে কোমা থেকে ফিরে এলো। কথাটা বলে আহমেদ সাহেব মেয়ের দিকে তাকান। ইয়ানাও ওর বাবার দিকে তাকিয়ে ডাইনিং টেবিল ছেড়ে দৌড়ে দ্বিতীয় তলায় যায়। মেয়েকে দৌড়াতে দেখে আহমেদ সাহেব নিজেও ছুটে যান। এইদিকে প্রচণ্ড মাথা ব্যথায় সাব্বির চোখে মুখে অস্পষ্ট দেখতে থাকে। দুজন মানুষ দরজা খুলে ছুটে আসছে তার দিকে। সাব্বির চোখটা খোলা রেখে তাকিয়ে থাকে সেদিকে। ডাক্তার আহমেদ সাব্বিরের পাশে এসে দ্রুত পালস রেট চেক করে মেয়ের দিকে তাকিয়ে বিজয়ের হাসি দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আমরা পেরেছি। ছেলেটার জ্ঞান ফিরে এসেছে, আর কোনো ভয় নেই। ইয়ানা সাব্বিরের মায়াবী চেহারার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে পরম মমতায় ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বলেছিলাম না বাবা, তুমি পারবে। তোর এত পরিশ্রম, এত রাত না থেকে সেবা করাই ছেলেটাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে রে মা। এখন ওর গলা থেকে নল খুলে নিতে হবে, ইনশাল্লাহ ও নিজেই খেতে পারবে। আমি এক্ষুনি নার্সদের নিয়ে আসছি, তুই থাক এখানে। ইয়ানা বেশ সতর্ক কণ্ঠে ওর বাবাকে থামিয়ে দেয়, ভীতু কণ্ঠে বলে, এখন অনেক রাত বাবা, তুমি যেও না। আর নার্সদের আনতে হবে না, আমি হেল্প করছি। বলা তো যায় না, ছেলেটার শত্রুরা দেখে নিলে বড় বিপদ হতে পারে। ঠিক বলছিস তুই মা, আমি আজ এভাবে থাক, কালকে না হয় সব করব। চল খাবার শেষ করি। ইয়ানা সাব্বিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি যাও বাবা, আমি এখানেই আছি। আহমেদ সাহেব কিছু বলেন না, তিনি মেয়ের মন বুঝেন। 3টা মাসে মেয়েটা এই অজানা একটা ছেলের মায়ে পড়ে গিয়েছে, হয়তো ভালোবাসে। তিনি আর ওসব না ভেবে বেরিয়ে যান ঘর থেকে। এদিকে কোমল হাতের ছোঁয়া পেয়ে সাব্বিরের মাথা ব্যথা বেশ কমে যায়। চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে ইয়ানার চেহারা। সাব্বির থমকে যায় ইয়ানাকে দেখে। ওর মনে হতে থাকে কোনো এক রাজার রাজকন্যা দাঁড়িয়ে আছে পাশে। উজ্জ্বল ফর্সা চেহারায় বাদামি চোখ আর ঘন লম্বা পাপড়ি ইয়ানাকে করে তুলেছে অনন্য। নাক টান টান সরু, ঠোঁট লালচে। সাব্বির বলতে ইচ্ছে করে, এই রাজকন্যা একটু হেসে চারপাশ আলোকিত করে দাও না। কোমর পর্যন্ত ঝরে পড়া লম্বা কালো চুল অপরূপ শোভা পেয়েছে। সাব্বির হাঁ করে ইয়ানাকে দেখতে থাকে, যা ইয়ানার চোখে পড়তেও ও আঁচড় দিয়ে মুখটা ঢেকে ফেলে। সাব্বির বেশ লজ্জিত হয়। চোখটা নামিয়ে নিয়ে সামনের দিকে তাকাতেই ইয়ানা কোকিল কণ্ঠে বলে ওঠে, আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন জনাব? লজ্জা নেই বুঝি আপনার? সাব্বির কিছু বলতে গিয়েও বলতে পারে না, গলায় ঢুকানো নলের কারণে। করুণ চোখে তাকাই সাব্বির ইয়ানার দিকে। ইয়ানা ফিক করে হেসে মুখ থেকে আঁচলটা সরিয়ে দিয়ে বলে, আপনি প্রথম পুরুষ যে আমার বাবা ছাড়া আমার চেহারা দেখলেন। আপনাকে কথা বলতে হবে না, শুধু শুনুন। 3টা মাস আপনি কোমায় ছিলেন। এই 3 মাস আমাদের বাবা মেয়েকে জ্বালিয়েছেন খুব। সুস্থ হন, সব কিছু শোধ তুলব।
সাব্বির মুচকি হাসে। ইয়ানা সেই হাসির প্রেমে পড়ে যায় আর মনে মনে ভাবি, এত সুন্দর কোনো ছেলের হাসি হয়? এই কিউট ছেলেটাকে না দেখলেই বুঝতামই না। কথাগুলো ভাবনার সময় হুট করে সে বাঁকা চোখে তাকিয়ে বলে, এই এই তুমি প্রেম করো বা বউ নেই তো তোমার? সাব্বির আবারও মুচকি হেসে মাথায় দুপাশে নাড়িয়ে নাসূচক জবাব দেয়। ইয়ানা খুশিতে গদগদ হয়ে ইনানের গাল টেনে দিয়ে বলে, বহুত কথা আছে, জমে আছে আমার মনে জনাব। আর কয়টা দিনের অপেক্ষা, পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন আপনি। এখন চুপচাপ ঘুমানোর চেষ্টা করুন, কালকে আপনার ছোট্ট একটা অপারেশন হবে। কথাটা বলে ইয়ানা সাব্বিরের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মোটা ব্যান্ডেজের উপর দিয়েও সাব্বির তা অনুভব করে শিশুর মতো ঘুমিয়ে পড়ে। ইয়ানাও সাব্বিরকে ঘুমিয়ে যেতে দেখে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে চলে যায় নিজের ঘরে। পরের দিন সকাল 10টা। সাব্বিরের ঘুমের মাঝে ডক্টর আহমেদ সেন্সলেস করে অপারেশন করে গলা থেকে কৃত্রিম খাবার খাওয়ার নলটা খুলে ফেলে, সাথে পায়ের প্লাস্টার, হাতের প্লাস্টারও খুলে দেয়। ইয়ানা সারাটার সময় দাঁড়িয়ে থেকে সাব্বিরের মাথার পাশে। ডাক্তার আহমেদ সব কাজ শেষ করে নার্সদের নিয়ে বেরিয়ে যান। ইয়ানা বেডের পাশে বসে চোখটা বুজে ফেলে। বিকেল 3টা। সাব্বিরের জ্ঞান ফিরে আসে। ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে চারিদিকে তাকাতে গিয়ে চোখ পড়ে ইয়ানার দিকে। ওর মনে হয় যেন কোনো ঘুমন্ত পরীকে দেখছে। শরীরটা বেশ হালকা অনুভব করে। হাতে পায়ে ব্যান্ডেজ নেই, গলায় ঢুকিয়ে রাখা মোটা নল খুলে ফেলেছে, তবে গলার মধ্যে কিছু একটা গুজে রাখা। কথা বের হচ্ছে না দেখে সাব্বির সাহস করে ইয়ানার হাত স্পর্শ করতেই ইয়ানা লাফিয়ে ওঠে, সাব্বিরের দিকে তাকায়। সাব্বির মুচকি হেসে ইশারাই বোঝায়। কি হয়েছে মিস, এমন চমকে উঠলেন যে? ইয়ানা সাব্বিরের পাশে বসে ওর ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ইয়ানা বুঝায়, কিছুই হয়নি জনাব, এমনি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। সাব্বির মুচকি হাসে। ইয়ানাও সেই হাসির সাথে তাল মিলিয়ে হাসে। দেখতে দেখতে আরও 1 মাস কেটে যায়। সাব্বির গলা থেকে তুলোগুলো বের করে দেন ডক্টর আহমেদ, সাথে মাথায় ব্যান্ডেজটাও খুলে দিয়ে বলেন, ইয়াং ম্যান, তুমি খুব ভাগ্যবান। এত উঁচু পাহাড় থেকে পড়েও তুমি বেঁচে গিয়েছো। আল্লাহ নিজ হাতে তোমায় বাঁচিয়ে দিয়েছেন। সাব্বির কোমল কণ্ঠে বলে, আমার কি হয়েছিল স্যার? আমাকে আপনি পেলেন কিভাবে? রোজকার মতো ডিউটি শেষ করে মেয়েকে নিয়ে হসপিটাল থেকে ফিরলাম। রাত তখন 11টা। শুনশান নীরবতা ভেদ করে এগিয়ে চলেছি আমরা। এমন সময় হুট করে আমাদের গাড়ির সামনে কিছু একটা পড়ে। আমার মেয়ের গাড়ির হেডলাইটের আলোয় তোমাকে দেখি। পাহাড়ের ওই পাথরে মাটি আর গাছের আঘাতে তোমার শরীর প্রায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। 2 পাটা হাত ভেঙে গিয়েছিল, তবে সবচেয়ে বেশি আঘাত লেগেছিল মাথায়। খুলি ফেটে গিয়েছিল, তবে তোমার ভাগ্য ভালো, ব্রেনে তেমন ক্ষতি হয়নি। কিছুটা রক্তক্ষরণে তুমি কোমায় চলে গিয়েছিলে। শুধু তাই নয়, তোমাকে আমরা হসপিটালে নিতে পারিনি, কেননা তোমার কোমরে গুজে রাখা ছিল রিভলভার। আমরা ভয় পাই, আশঙ্কা করি তুমি মাফিয়াদের কেউ বা তোমার শত্রু অনেক, তাই বাড়িতেই আমরা অপারেশন করি তোমার। বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। ঋণ শোধ করতে হবে না, আমার মেয়েকে কষ্টের দামটা দাও। আমার মা মরা পাগলি মেয়েটা 4টা মাস তোমায় কঠোর সেবা যত্ন করেছে। আমরা সব ডাক্তাররা হাল ছেড়ে দিলেও আমার মা ইলনা হাল ছাড়েনি। পাগলিটা তোমার দেখাশোনা করতে গিয়ে নিজের মনটাই হারিয়ে ফেলেছে। বাবার এমন কথাই ইয়ানা লজ্জা পেয়ে দ্রুত ওর বাবার মুখটা চেপে ধরে। ডাক্তার আহমেদ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, পাগলি, যা বলার সরাসরি বলতে হয়। বাবা সাব্বির, তুমি আমার মেয়েকে বিবাহ করে নাও। মেয়েটা খুব ভালো, তোমরা সুখী হবে। সাব্বির ইয়ানার দিকে এক পলক তাকায়।
মেয়েটা আসলেই ভালো তা বুঝে গিয়েছেন সাব্বির, কিন্তু ওর অতীত যে তাদের বলতে হবে সব শুনে বিয়ে দিতে চাইলে ওর কোনো আপত্তি নেই। সাব্বির ধীর কণ্ঠে বলে, আঙ্কেল, আমি জানি ইনায়া আমায় ভালোবাসে। সত্যি বলতে আমিও ইনায়াকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার অতীত আছে যা আপনার জানা উচিত। অতীত সবারই থাকে, আমার ওসব জেনে লাভ নেই। ভুলে গিয়ে নতুন করে শুরু করো। তবুও শুনুন ইনায়া, তুমিও শোনো। সব শুনে যদি মনে করো তুমি আমার বউ হতে রাজি, তবেই আমি বিবাহ করব তোমায়। বলো, আমরা শুনছি। সাব্বির বলতে শুরু করে, অতীত। মা, চোখ খোলো, দেখো তোমার জন্য রুটি আনছি। কয়েকদিন খাইতে চাইছিলা না, ওঠো খাইয়া লও। শুকনো দুটো রুটি ফুটপাতের দোকান থেকে চিনিয়ে নিয়ে প্রাণ ভয়ে ছুটে চলেছে একটা ছোট্ট ছেলে। পেছন পেছন লোহার গরম শিক হাতে ছুটে চলেছে একটা বিশাল দেহী লোক, আর চিৎকার করে বলছে, চোর চোর, এই কে আছিস? ধর শালাকে। এই পিচ্ছি শয়তান, দাঁড়িয়ে যা, নয়তো তোর পিছের চামড়া আমি তুলে নিব। লোকটার কথায় কান দেয় না সাব্বির। প্রাণ ভয়ে আর নিজের মাকে রুটি খাওয়াতে প্রাণপণে ছুটতে ছুটতে একটা বস্তির মাঝে ঢুকে যায়। লোকটা শত শত টোকাই ছেলের মাঝে সাব্বিরকে খুঁজে না পেয়ে গর্জন করে চলে যায়। সাব্বির নিজেও দুটি রুটি হাতে নিয়ে ভাঙ্গা টিনে বেড়ায় গেট খুলে ভেতরে ঢুকে দেখতে পাই ওর মা বিছানায় শুয়ে আছে। সাব্বির হাঁপ ছেড়ে বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে ওর মায়ের পাশে গিয়ে দাঁড়াতেই আমেনা বেগম চোখ মেলে তাকান। সাব্বির ওর মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মা, রুটি আনছি, তুমি খাইতে চাইছিলে না? আমেনা বেগম ছেলের মাথায় ক্লান্ত শরীরে হাত বুলিয়ে দিয়ে বলে, তুই রুটি কি করে গিললি বাবা? এতটুকু তো শরীর, তোর এই কাজে কেডাই নিল? সাব্বির ওর মায়ের কথায় মাথা নিচু করে ফেলে, আমতা আমতা করে বলে, কেউ কাজে নেয়নি মা। এই বস্তিতে থাকি বলে ওরা আমাকে কাজে নেয়নি। বলছে আমি জানি আর 10টা টোকাইয়ের মতো চোর। তাইলে রুটি পাইলি কই? রুটি আমি ছিনিয়ে এনেছি, আমাকে কাজ দেয় না। রাগ হয়েছিল ভীষণ। তুমি ওসব বাদ দাও, উঠে বসে রুটিটা খাইয়া নাও। বাবা শোন, কখনো চুরি করিস না, এসব ভালো না। তুই তো জানিস আমি কখনো এসব পছন্দ করি না। সাব্বিরের রাগ হয় ভীষণ। নিজের মাথার উপর থেকে ওর মায়ের হাতটা সরিয়ে দিয়ে বলে, অহ, জানবো না আবার? তুই তো আরো বড় কাজ করছস এতদিন, যার কারণে এখন বিছানায় শুয়ে রইস। ডাক্তার কইছে তোর এইডস হয়েছে, বাঁচবি না বেশি দিন। চুপচাপ রুটি খাইয়া ঘুমা, বেশি জ্ঞান দিবি না। আমেনা বেগম এতটুকু ছেলের মুখ থেকে এসব কথা শুনে বেশ চমকে ওঠেন। তিনি ভাবেননি তার ছেলে এসব জেনে যাবে। ঘৃণা হয় তার নিজের শরীরের উপর। সাব্বিরের দেওয়া রুটিগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলে, খুব কথা শিখে গেছস, হ্যাঁ? তোরে মানুষ করতে গিয়েই তো আমারে অন্যর বিছনায় যাইতে হয়েছে। তোরে ভালো বাপের কাছে জানা, দেখবি লাথি মেরে বিদায় করে দিবে। তোর জন্য বিয়া করি নাই। বছর 15 সাব্বির ওর মায়ের কথায় মিটিমিটি হেসে বলে, বিয়া তোরে কেডাই করতো? আর যার পোলা আমারে কইতাছিস সে তো আমার বাপ না। আমার বাপ হইলে এইখানে রাখতো না। আমি তোর নাগরের অবৈধ জারস সন্তান, তোর ফস্টিনষ্টির ফসল। ময়রা যা তুই, তোরে দেখমু না। কথাটা বলে সাব্বির বেরিয়ে আসে টিনের ঘর থেকে। আজ ওর আর কিছু ভালো লাগছে না। শরীরে আগুন জ্বলছে আর পেটে ক্ষুধার তীব্র যন্ত্রণা। বস্তি থেকে বের হয়ে বড় মাঠের দিকে এগিয়ে যেতে ওর মতো আরও কয়েকটা টোকাইকে দেখতে পেয়ে ছুটে গিয়ে দাঁড়ায় ওদের সামনে। সাব্বিরকে টোকাইগুলোর মধ্য থেকে একজন ওর কাঁধে হাত রেখে বলে, কিরে সাব্বির, তুই আজ এইখানে? ডাল খাইবি? না, ওসব আমি খেতে পারি না। তোর কাছে কিছু টাকা হবে? খুব ক্ষুধা পেয়েছে। ধুর শালা, তুই এখনো পিচ্ছিই থেকে গেলি। ক্ষুধা পেলে টাকা নয়, বরং চাকু তুলে নিতে হবে হাতে। ধুর, তোদের কাছে আসাই ভুল হয়েছে। তোদের মতো ছিনতাই আর মারামারি আমি করতে পারবো না। আমি চলে গেলাম, থাক তোরা। কথাটা সাব্বির বলে চলে আসতে নিবে অমনি টোকাই গ্যাং লিডার হাত থেকে ফোলালো পলিথিন দেখে সাব্বিরকে বলে,
আরে শালা, আমার ডেরায় এসেছিস? আমার হুকুম ছাড়া এক পা নড়বি তো তোকে খুন করে ফেলবো। চুপচাপ আমার কথা শুনবি। ডাল না খাইলি রোজ রাতে বিরিয়ানি খাইবি। দেখ রকি, তুই একসময় আমার বন্ধু ছিলি, তাই ব্যবহার ভালো কর, নয়তো জানিসই আমি কেমন। সাব্বিরের কথা শুনে হো হো করে ওঠে রকি। হাসতে হাসতে হঠাৎ পকেট থেকে চাকু বের করে সাব্বিরের হাতে কোপ দিতে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। সাব্বির আশঙ্কিক এমন আঘাতে ব্যথায় টুকিয়ে ওঠে, যেটাই আরও উৎসাহিত হয়ে চাকু দিয়ে কোপ মারতে যাবে তার আগেই রাসেল থামিয়ে দেয়। পকেট থেকে একটা পরিষ্কার রুমাল বের করে সাব্বিরের হাত বেঁধে দিতে দিতে বলে, রকি আমার বন্ধু, এর শরীরে আর হাত দিবি না, দিলে তোকে খুন করে ফেলবো। নেশায় বুধ হয়ে থাকা রকি রাসেলের কথাই আরও ক্ষিপ্ত হয়ে ওর দিকে চাকু চালাতে যাবে। তার আগে সাব্বির রকির হাত থেকে চাকুটা ছিনিয়ে নেয়, চোখের পলকে রকির গলায় ঢুকিয়ে দেয়। একবার, দুবার, পরপর 4 বার চাকু ঢুকিয়ে মোচড় মেরে ওর বুকে সর্বোচ্চ শক্তিতে লাথি মেরে হুঙ্কার দিয়ে বলে, ভালো হইতে দিলি না আমায়, তোরা ভালো হইতে দিলি না, আজ থেকে রক্তের বন্যা বইয়ে দিব আমি। কথাটা বলে তাকে রাসেল সহ বাকি সবগুলো টোকাইদের দিকে। সবার নেশা ততক্ষণে কেটে গিয়েছে। সাব্বির রক্ত চক্ষু নিয়ে রাসেলকে বলে, রাসেল, আজ থেকে তোরা আমার হয়ে কাজ করবি। আজ থেকে পুরো শহর কাঁপবে একটাই নামে, সাব্বির ভাই। রাসেল সাব্বিরের এমন চাহনি দেখে বেশ ভয় পায়। ভয়ে ভয়ে বলে, কিন্তু তুই খুন করে ফেললি সাব্বির। আমরা এতগুলো দিন মোহাম্মদপুরে ছিনতাই করছি, কখনোই খুন করার সাহস পাইনি, আর তুই প্রথম দিনেই রকিকে ভয়ঙ্করভাবে মেরে দিলি। সাব্বির খিলখিল করে হেসে বলে, এটা কেবল শুরু রাসেল, দিন যাবে আমরা আরো ভয়ঙ্কর হব। চল, লাশটাকে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিয়ে আসি। এই, তোরাও হাত লাগা, আজ থেকে তোরা আমারই লোক। সাব্বিরের কথার উপর ওরা আর কথা বলার সাহস পায় না। ধরাধরি করে রকির প্রাণহীন দেহটাকে তুলে নিয়ে গিয়ে ফেলে দেয় বুড়িগঙ্গা নদীর কালো পানিতে। লাশ ফেলে দিয়ে গলির মোড়ে ছোট্ট একটা ভাঙ্গা দোকানের মাঝে বসে সাব্বির, রাসেল আর ওর সঙ্গপাঙ্গ। সাব্বির পেটে হাত দিয়ে খানিকক্ষণ চুপ করে থেকে বলে, ক্ষুধা, ভীষণ ক্ষুধা লেগেছে রাসেল। বাড়িতে মা অসুস্থ, বেশি দিন বাঁচবে না। সকালে 2টো রুটি চুরি করছিলাম, মা খায়নি, বলে কিনা চুরি করা ভালো না। অথচ সে রোজ নতুন নতুন নাগরের বিছানায় যেত, টাকা পেত, আমাকে না খাইয়ে রেখে নিজে কাপড়, তেল, সাবান কিনত, আর আমি কিনা ওর জন্য রুটি চুরি করতে গেলাম। সাব্বির, সে যতই খারাপ হোক, তোর তো জন্ম দেওয়া মা। আমাদের দেখ, কপালটা খুবই খারাপ। আমাদের মাকে জানি না, আর বাবা সে তো কল্পনাতেও আসে না। তোরা এতদিন কি করতি বলতো? তোদের কখনোই তো না খেয়ে থাকতে দেখিনি, চুরি করতি তোরা। রাসেল কিছু বলার আগেই পাশ থেকে ফয়েজ বলে ওঠে, না ভাই, আমরা ছিনতাই করতাম নানা উপায়ে, সেই সাথে দিনের বেলা ডাস্টবিনে খাবার খুঁজতে গিয়ে যাদের লাথি উষ্টা খেতাম, রাত হলে ওদের খুঁজে বের করে টাকা ছিনিয়ে নিয়ে প্রতিশোধ নিতাম। সাব্বাস, এটাই তো আমি চাই। চল না ফয়েজ, আমার সাথে আজকে সকালে আমাকে ধাওয়া দেওয়া ওই দোকানদারকে আচ্ছা মতো পিটিয়ে আসি। খুব দৌড়ানি দিয়েছে, ধরতে পারলে খুন করে দিত। তাই নাকি? ওর এত সাহস? চল, এক্ষুনি ফয়েজ দোকানের নিচ থেকে অস্ত্রগুলো বের করে নিয়ে আয়। কথাটা বলে রাসেল সাব্বিরকে নিয়ে ভাঙ্গা দোকান থেকে বের হয়, আর ফয়েজ দোকানের নিচ থেকে একটা ব্যাগ বের করে। সঙ্গে সঙ্গে রাসেল এগিয়ে গিয়ে বড় একটা রামদা বের করে সাব্বিরের হাতে দিয়ে বলে, এটা তুই রাখ, বিপদ দেখলেই সরাসরি কোপ দিবি, ভয় পাবি না। রকিকে যেমন শেষ করে দিয়েছিস, আমি আশা করি তুই ভয় পাবি না। চল বের হই। কথাটা বলে রাসেল সামনে হাঁটতে থাকে। সাব্বির রামদাটা ভালোভাবে ঘুরিয়ে নেড়েচেড়ে দেখে, মনে মনে বলে, হা, রাস্তায় টোকাই থেকে আজ আমি মোহাম্মদপুরের ছিনতাইকারী। কথাগুলো ভাবতে ভাবতে সাব্বির চলে আসে সকালের সেই মুদিখানার দোকানে। দোকানটার অর্ধেক শাটার নামানো। রাসেল সাব্বিরকে বলে, সাব্বির, কি করবি? দুজন বাহিরে থাক, আর ফায়েজ, রাসেল,
তোরা আমার সঙ্গে ভেতরে চল, শালার মুন্ডু কেটে আজ আমি ফুটবল খেলবো। কথাটা বলে সাব্বির শাটারের নিচ দিয়ে দোকানের ভিতর ঢুকতেই চোখ পড়ে দোকানদারের উপর। নিজের হাতে নিজেই ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করছে। এমন সময় হুট করে সাব্বিরকে দেখে চমকে উঠে চিৎকার করতে যাবে, অমনি সাব্বির রামদা তাক করে ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, চুপ, একটা সাউন্ড করবি তো খুন করে পুঁতে রেখে যাব। শালা, চিনিস নি আমায়? সকালে দুটো রুটি নিয়ে পালিয়েছিলাম বলে চোর চোর করে আমায় দৌড়ানি দিয়েছিলি। তখন তোর সময় হলেও এখন রাত, এটা আমার সময়। বল, তোর কোন কোন অংশ কেটে নামিয়ে দিব? ভাইয়ের সাথে আমারও কিছু হিসাব বাকি আছে। আমিও এর পকেট মারতে গিয়ে ধরা খেয়ে গিয়েছিলাম, তখন ভীষণ মেরেছিল আমায়। হিসাব পরে করব। দেখ না শালা কেমন নিজের হাতেই ডাক্তারদের মতো ইনজেকশন করছে। রাসেল সাব্বিরের কথা শুনে খিক করে হেসে বলে, তোর বেটা, ও ডাক্তারি করছে না, ড্রাগস নিচ্ছে নিজের শিরায়। এগুলো বেশ ভয়ঙ্কর, একটু এদিক ওদিক হলেই খতম। এগুলো বিক্রি কে করে? কাশেম বাঘা, ওই তো পুরো মোহাম্মদপুরে সব ড্রাগস সাপ্লাই দিয়ে থাকে। শালার অনেক পাওয়ার, ওর আন্ডারে অনেক দিন কাজ করছি। আমাদের ওর সঙ্গেই প্রয়োজন রাসেল। ক্ষমতাবানদের সাথে থাকলে নিজেও ক্ষমতাবান হব। আর ওই কাশেম বাঘার নজরে আসতে হবে। এই কুত্তাটাকে খুন করে ফেলতে হবে। ফয়েজ, আর তুই শালার দুহাত টেনে ধর। বছর 15 হাঁটুর বয়সী ছেলেদের কিছু বলতে পারছে না টকবকে যুবক দোকানদার, কেননা তিনজনের হাতে ধারালো রামদা। ফয়েজ আর রাসেল গিয়ে দোকানদারের দুহাত দুদিক থেকে টেনে ধরে আর সাপে দাঁত কেমির করে বলে, সকালে আমার দিকে তেড়ে গিয়েছিলি লোহার লাল টকটকে গরম শিক নিয়ে নে, এবার তোর সেই দুহাত আমি কেটে নামিয়ে দিলাম। কথাটা বলার পরপরই দুটো কোপ মারে সাব্বির। দু কোপে আলাদা হয়ে যায় দোকানদারের দুহাত। সাথে সাথেই গগন ফাটানো চিৎকার করে ওঠে। ফয়েজ আর রাসেল দুটো হাত ফেলে দিয়ে সাব্বিরের দিকে তাকায়। সাব্বির মুচকি হেসে ওদের ইশারায় ফিরে আসতে বলে আর এক কোপে ওর ঘাড়ে মারে। অমনি বন্ধ হয়ে যায় সব চিৎকার, মাথা থেকে খসে পড়ে মাথা। বিভৎস দৃশ্যটা দেখে ফয়েজ আর রাসেল ভয় পায়। সাব্বির খিলখিল করে হেসে বলে, চিৎকার করছিল খুব শয়তানটা। দিলাম মাথা থেকে শরীরটা আলাদা করে, না থাকবে মাথা না হবে চিৎকার। চল পালাই। কথাটা বলে সাব্বির রামদা হাতে নিয়ে ছুটতে শুরু করে পেছন পেছন। ফয়েজ আর রাসেল এক ছুটে চলে আসে ওদের আড্ডাখানায়, সেই পুরনো ভাঙ্গা দোকানে। রাসেল বেশ খানিকক্ষণ হাঁ করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, শালা তুই কি মানুষ নাকি পশু বলতো? এভাবে খুন করে ফেললি? আমি এতদিন এসব কাজে কিন্তু কখনোই খুন খারাপি করিনি। তোর সাথে থাকতে আমায় এখন ভয় করছে। ঠিকই বলেছি, একে দেখে কে বলবে একই দিনে দুটো বীভৎস খুন করেছে? এই সাব্বির, কোনো কথা বলছিস না যে? আমাদের এখন পুলিশ ধরলে? সাব্বির দোকান থেকে বের হয়ে টিউবওয়েলে পানি দিয়ে শরীর থেকে রক্ত আর রামদা পরিষ্কার করে ফিরে এসে রামদাটা রাসেলের হাতে দিয়ে বলে, পুলিশ ধরার আগেই কাশেম বাঘার সান্নিধ্যেতে আমি চলে যাব। তুই তো চিনিস কাশেম বাঘাকে। ওর দলে ভিড়তে আমার সাহায্য করবি, তাহলেই আমরা নিরাপদ। কিন্তু ও কি তোকে নিবে? ওর দলে আমাদের মতো পিচ্চিদের শুধু মাল পৌঁছে দেওয়াই কাজ করিয়ে নেয়। আসল কাজ তো ওরাই করে। আসল কাজ বলতে? রাসেল এক পলক ফয়েজের দিকে তাকিয়ে বলে, আসল কাজ বলতে অস্ত্র বিক্রি, খুন, চাঁদাবাজির কাজ আমাদের দিবে না, এটা ওরাই সামলাবে। আমাদের দিয়ে ছোটোখাটো কাজ করিয়ে নেবে, বদলে 200-400 টাকা দিবে। না না, ওই টাকায় আমাদের কিচ্ছু হবে না। আমাদের দরকার কোটি কোটি টাকা আর প্রচুর ক্ষমতা। যে ক্ষমতা পেলে আমরা দেশটাকেই নিয়ন্ত্রণ করতে পারবো। বুঝেছি আমি, কিন্তু তাতে তো সময় লাগবে সাব্বির। একদিনেই কি সব হয়? ওই রকি কাশেম বাঘার কাছের লোক ছিল, শত শত ছিনতাই করে কোটি টাকা কামিয়ে নিয়েছিল। সত্যি বলছিস? ওই টাকাগুলো রকি কোথায় রেখেছে? শুনেছি ওর সৎ মায়ের কাছে আসে। আর ওর সৎ মাকে তুই ভালোভাবেই চিনিস, রেন্ডিপাড়ার সর্দারনি চুমকি। হ্যাঁ
চিনব না? ওই শালি তো আমার মাকে নষ্ট করে ফেলেছিল টাকার লোভ দিয়ে। তোরা অস্ত্রটাতে ধার দিয়ে রাখবি। আমি একবার দেখে আসি মা কি করছে। মরে গেলে দাফন করে ফিরবো। আসছি আমি। কথাটা বলে সাব্বির বেরিয়ে যায়। এদিকে সাব্বিরকে বেরিয়ে যেতে দেখে হাঁপ ছাড়ে রাসেল। ভর্ত চাহনিতে ফয়েজের দিকে তাকিয়ে বলে, এটা কি হলো ফাইজ? এই শালাকে তো আমি ভালো ভাবছিলাম, কিন্তু এ তো দেখি খুব ভয়ঙ্কর। এর সাথে লাগতে গেলে কাশেম বাঘাও শেষ হয়ে যাবে। যা বলেছিস, তবে আমাদেরও লাভ কম নেই। ওর সাথে থেকে দুহাতে নিজের পকেট ভরবো, তারপর সুযোগ পেলে নিজের দেশ থেকে কেটে পড়বো। চল রামদাতে ধার তুলে রাখি, না জানি চুমকির কি অবস্থা করবে সাব্বির। সন্ধ্যা থেকে বেশ বৃষ্টি হয়েছে, যার কারণে পুরো বস্তি কাদা কাদা। নোংরা ময়লার আবর্জনার উপর দিয়ে ঘরগুলোর মাঝে এক বিচ্ছিরি গন্ধ। নাক চেপে ধরে সাব্বির ওর ঘরে ঢুকতে চোখ পড়ে বিছানায় শুয়ে থাকা ওর মায়ের উপর। চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে টিনের চালের দিকে। দেখতে বেশ ভয়ঙ্কর লাগছে। সাব্বির ভয় পায়, তবু এগিয়ে গিয়ে ওর মায়ের শরীরে হাত দিতে চমকে ওঠে। বরফের মতো শীতল হয়ে গিয়েছে আমিনা বেগমের শরীর। সাব্বিরে কেন জানি কান্না পায় না, স্বাভাবিকভাবেই দুবার ডাকে, মা, ও মা, তুই কি মারা গিয়েছিস? আমাকে মুক্ত করে চলে গেলে দুনিয়া থেকে? মা। কোনো জবাব নেই। হামা করে কেঁদে ওঠে সাব্বির। ওর কাঁদা শব্দে পুরো বস্তির মানুষ জড়ো হয়ে যায়। কয়েকজন মহিলা ওর মায়ের শরীরটা ঢেকে দেয়। কেউ কেউ ফিসফিস করে, বেশ্যা মইরা গিয়া ভালোই হইছে, আমাগো বস্তিতে পতিতা বলে বানাই ফেলছিল। সাব্বির ফিসফিস করে কথাগুলো শোনাও না শোনার ভান করে কাঁদতে থাকে। কেউ হয়তো ইমামকে ডেকেছিল, তিনি আসেন, সাথে কয়েকজন মহিলা। ওর মায়ের লাশ দাফন হয় সকাল 10টায়। সরকারি কবরস্থানে কবর দিয়ে ফিরে আসে বস্তির ঝুপড়ি ঘরে। আর এসেই থমকে যায়, পুরো ঘর ফাঁকা। ওর মায়ের কেনা দামি দামি শাড়ি গহনা কিচ্ছু নেই, সব লুট করে নিয়ে গিয়েছে বস্তির মহিলাগুলো। সাব্বির কিলকিল করে হেসে ঘর থেকে বের হয়ে চিৎকার করে বলে, আমার মায়ের শেষ স্মৃতিটুকু যারা লুট করে নিয়ে গিয়েছিস, তারা মনে রাখবি, সময় বদলাবে, আমি ফিরে এসে তোদের সব কিছু লুটে নিব, এমনকি তোদের সুন্দর দেহকেও। কথাগুলো বলে হনহন করে চলে আসি নতুন ঠিকানায়, ভাঙ্গা দোকান ঘরে। আধ ঘুমে থাকা রাসেল আর ফয়েজ আরও কারো আগমনে ধরফড়িয়ে উঠে বসে। সাব্বির দু চোয়াল শক্ত করে আগুন ঝরানো চোখে ওদের দিকে তাকিয়ে বলে, তোদের বলেছিলাম অস্ত্রতে ধার তুলে রাখতে, রেখেছিস তো? জি বস, সব রেডি করে রেখেছি, শুধু মুরগি ধরবেন আর কেটে টুকরো টুকরো করবেন। সাব্বির হঠাৎ মেঝেতে বসে ফুপি কেঁদে ওঠে। সাব্বিরকে কাঁদতে দেখে রাসেল আর ফয়েজ বেশ চমকে যায়। রাসেল এগিয়ে এসে সাব্বিরের পাশে বসে ওর মাথায় হাত রেখে বলে, সাব্বির, এই সাব্বির কাঁদছিস কেন? কিছু হয়েছে? সাব্বির রাসেলকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমার মা আর নেই রাসেল, বাসায় গিয়ে দেখি মরে গিয়েছে। মা, আমায় ক্ষমা করে দিত, তোমাকে অনেক খারাপ কথা শুনিয়েছি। মা, আমায় তুমি ক্ষমা করে দিও, তোমাকে অনেক খারাপ কথা শুনিয়েছি। রাসেল সাব্বিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদিস না বন্ধু, কারো বাবা মা চিরজীবন থাকে না। যে দেখ না আমাদের দিকে, জীবনে কখনোই কাউকে মা বলে ডাকতে পারিনি, কখনোই তাকে চোখেই দেখিনি। তুই ভাগ্যবান ছিলি, এতগুলো বছর মায়ের আদর পেয়েছিস। সে যতই হোক না কেন খারাপ, মা তো মা হয়। সাব্বির কাঁদা থামিয়ে দেয়। রাসেলকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, সে তুই ঠিক বলেছিস রাসেল, কিন্তু আমার মাকে আমি দাফন করে ঘরে ফিরে দেখি আমার মায়ের সব স্মৃতি লুট করে নিয়ে গেছে বস্তির লোকজন। আমার মায়ের কেনা অনেক সোনাদানা নিয়ে গিয়েছে, যেগুলো মা তার অসুস্থতারও আমায় বিক্রি করতে দেয়নি। চুরি করতে হয়েছে, না খেয়ে দিন কাটাতে হয়েছে, আর সেগুলোই কিনা বস্তির চোরগুলো নিয়ে গেল। বাদ দেও সব, জীবনে বহুত পাবি, কি দরকার ওই সামান্য সোনাদানা নিয়ে বস্তির লোকদের সাথে ঝামেলা করার? আর যাই হোক, আমরাও কিন্তু বস্তিতে তাদের সাথেই বড় হয়েছি। হ্যাঁ, বড় হয়েছি, কিন্তু রাসেল ভেবে দেখ, সাব্বির ওর মায়ের শেষ স্মৃতিটুকু রাখতে পারেনি। অমন পাষাণ লোককে তো জাস্ট খুনই করে ফেলা উচিত।
তুই ঠিক বলেছিস ফায়েজ। আমার মনও বলছে ওদের কেটে টুকরো টুকরো করে ফেলি, কিন্তু আমার হাত পা বাঁধা, আমার লোকজন নেই। তুই আর রাসেল আমার ডান হাত। বাইরে গিয়ে দেখ, ওই 3-4টা চেলা দিয়ে হবে না, আমাদের লোক দরকার, প্রচুর লোক। এটা কোনো ব্যাপার হলো বস? আপনি টাকা দিবেন, আমি শত শত লোক জোগাড় করে এনে দিব। সবাই টাকা চেনে। না, টাকা দিয়ে লোক আনা গেলেও গ্যাং চালানো যাবে না। ওরা যে কোনো সময় টাকার জন্য পল্টি নিবে। আমাদের দরকার বিশ্বস্ত লোক, ঠিক তাহলে আমি আমাদের আজই মতোই বেরিয়ে পড়ছি পথের বস। টোকাই। আমার শত শত বন্ধু চেনা আছে। পুরা ঢাকা শহরে ওরা চিটারের হিসাবে পরিচিত। ওদের ডেকে আনি। যা, নিয়ে আয়। তবে তোকে একটা কথা বলি, আমাকে হয় বন্ধু বলবি নয়তো বস। শালা তুই তো দেখছি একের বার এক এক নাম দিয়ে ডাকছিস। তুই আমার বন্ধু হলেও তোকে আজ থেকে আমি বস বলেই ডাকবো। রাসেল, আমি বের হচ্ছি, কিছু টাকা দে। একটা ট্রাক ভাড়া করে সবগুলো খুঁজে খুঁজে তুলে নিয়ে আসবো। দুর্বল, আমার কাছে টাকা থাকলে কি এমনি শুকনো মুখে বসে থাকতাম? বিড়ি খাইনি আর সারাদিন। আমাদের আগের টাকা দরকার। অত লোক এনে খাওয়াবি কি? টাকা আছে তোর? রাসেলের কথা শুনে সাব্বির বেশ খানিকক্ষণ চুপ করে ভাবে, তারপর উঠে গিয়ে ফয়েজকে বলে, রাসেল রাসেল ঠিকই বলেছে ফায়েজ, আমাদের দরকার টাকা। গত রাতে বলেছিলি না ওই রকির কোটি কোটি টাকা ওর সৎমা চুমকির কাছে আছে? হ্যাঁ বলছিলাম, কেন বলতো? চল চুমকিকে আকাশের তারা বানিয়ে টাকাগুলো লুট করে আনি, তাহলেই তো আমাদের আর টাকার অভাব থাকবে না। তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। চলো, শাকিলকে নিয়ে আজ ফুটবল খেলবো। খুব দেমাগ ওই শালির, বুঝলি? আমাদের উঠতে বসতে মেয়ের দলে করে নিয়েছে। ওর ওর সব লুট করব। রাসেল ভুরু কুঁচকে ফয়েজের দিকে তাকিয়ে বলল, ফয়েজ, তোর কণ্ঠে কেমন যেন রহস্য লুকিয়েছে। তুই কি শালিকে খেয়ে দেওয়ার ধান্দায় আছিস? ফয়েজ খ্যাক খ্যাক করে হেসে বলে, খেয়ে দিলে সমস্যা কই? বহুদিনের নজর আমার। একটু মধু খাবো। চল তো এখন। ওই রকির বাচ্চার জন্য কিছু বলতে পারি না। আজ আর সুযোগ ছাড়বো না। কথাটা বলে ফয়েজ বের হয় দোকান থেকে। পেছন পেছন রাসেলও বের হয়ে যায়। সবার আগে সাব্বির হাতে বস্তায় মোড়ানো রামদানি হাঁটছে। বেশ খানিক হাঁটার পর একতলা বাড়ির সামনে এসে দাঁড়ায় সাব্বির। পেছন থেকে ফয়েজ এগিয়ে এসে বলে, বস, এইটা চুমকির শাড়ি। শালি মেয়েবাজি করে বেশ মোটা টাকা কামিয়েছে। আমাদের জন্যই কামিয়েছে। শালিকে ডাকতে। আর বাড়ির মধ্যে কেউ নেই তো? যেই থাকুক না কেন, সবগুলোকে সাইজ করে ফেলবো। ও হ্যাঁ বস, একটা কথা বলা হয়নি। এই চুকলামি কিন্তু কাসেম বাঘের রাতের রানী। যা করা দ্রুত করে ফেলতে হবে। দরজা নক কর। ফয়েজ দরজা নক করতেই একটা 50 ঊর্ধ্ব মহিলা দরজা খুলে দেয়। সাব্বির চোখ তুলে মহিলার দিকে তাকায়। পাক্কা রেন্ডিদের মতো চাহনি, পেট বের করে লাল পাড়ের শাড়ি আর হাতাকাটা ব্লাউজ পরে আছে, সাথে কপালে মস্ত বড় টিপ। নাম তার চুমকি, পতিতালয়ের সর্দারনি। চুমকি ফয়েজের দিকে তাকিয়ে পানের পিক ফেলতে ফেলতে বলে, কি রে ফয়েজ, তুই এখন আমার বাড়ি কি করতে আইসোস? লাগাইবি নাকি 100-500 টাকা? ভুড়ি কি বলি সেইগুলো? তোর পোলা জানলে আমায় মাইরে ফেলবে। শোন, তোকে একজনের সঙ্গে পরিচয় করিয়া দিমু। কথাও কইবি ওর লগে। হ, ক্যাডাই দেখাই দে। আর রকি গেছে কই জানিস নাকি? 2 দিন হলো বাড়ি আসেনি। সে পরে কমুনি। বস এগিয়ে আসেন। বুড়ি চল, তোর ঘরে যাই। রাস্তায় দাঁড়িয়ে কথা বলা যায় নাকি? ঘরে লইয়া যামু, তবে তোদের মতো এমন জন মরদ আমি একেবারে লইতে পারুম না। বয়স হয়ে গেছে। সাব্বির বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে। রাসেল সাব্বিরকে ইশারায় চুপ থাকতে বলে। চুমকির পেছন পেছন বাড়ির ভিতর ঢুকে পড়ে। দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে হঠাৎ রাসেল বলে ওঠে, চুমকি বুড়ি, রকির টাকা পয়সা কোথায় লুকাই রাখছিস? বের করে আন গিয়ে। চুমকি কিছু বলতে যাবে, তার আগে সাব্বির বস্তার ভেতর থেকে রামদা বের করে ওর গলায় ঠেকে গম্ভীর কণ্ঠে বলেন, তোর মতো নষ্টার শরীরে হাত দিতেও ঘৃণা লাগে আমাদের। আর তুই কিনা ভাবছিস তোর 500 টাকা দিয়ে ভোগ করব? আমরা আসছি তোকে টুকরো টুকরো করতে। চুপচাপ বল,
তোর সৎ ছেলে রকির টাকা কোথায় লুকায় রাখছিস? চুমকি ফর্দ কণ্ঠে বলে। আমার সাইডে দে তোরা। আমার পোলা রকি জানতে পারলে তোকে বাঁচতে দিব না। আমার গলা থেকে দাও নামাইয়া চইলা যা। আর আমার ভাতের কাসেম বাঘারে যে চিনই ফয়েজ, তোদের তিনটারে কিন্তু ও সারবো। চুমকির কথা বলা শেষ হতেই ফয়েজ ঠাস ঠাস করে ওর গালে আর নাকে ঘুষি মেরে বলে, ধুরশালি, বুড়ি তোর পোলারে তো আগেই খতম কইরা বুড়িগঙ্গা নদীতে ভাসিয়া দিয়ে আসছি। কাসেম বাঘার সময় হলে ওরেও খতম কইরা দিমু, তবে এখন তোরে ভাসাইয়া দিমু যদি না বলিস টাকাগুলো কই রাখছিস। এবার সত্যি সত্যি চুমকি ভয় পাই কাঁপতে কাঁপতে বলে, আমাকে মারবি না, আমায় মরতে ভয় করে। আমার ঘরের বিছানার নিচে যত টাকা পয়সা সোনা দানা সব আছে, লইয়া যা। তবু আমারে মারিস না, আমি মরতে চাই না। সাব্বির খ্যাক খ্যাক করে হেসে বলে, জন্ম যখন নিয়েছিস মরতে তো হবেই রে বুড়ি। তোরে মাইরা তো ফালামই। তোর জন্য আমার মা মইরা গেছে, বাঁচাতে পারিনি। তোর দোয়া লোভ আমার মাকে শেষ করে ফেলেছিল। কথাটা বলার পরপরই সাব্বির এলোপাতারি কুপিয়ে টুকরো টুকরো করে ফেলে চুমকিকে। এদিকে ফয়েজ আর রাসেল চুমকির ঘরের বক্স কাটের ভেতরে লুকিয়ে রাখা 3 বস্তা টাকা আর এক ব্যাগ সোনাদানা বের করে এনে রাখে সাব্বিরের সামনে। সাব্বির টাকাগুলোর ওপর হাত রেখে বলে, টাকা, শুধুই টাকা। রাসেল, ফয়েজ, দ্রুত বস্তাগুলো নিয়ে চল, বের হই। কাশেম বাঘার ক্লাস নিতে হবে যে, তবে ওর ক্লাসটা অন্যভাবে, অন্য উপায়ে নিব। কথাটা বলে সাব্বির নিজের কাঁধে 2টো টাকার বস্তা তুলে নিয়ে বের হয়ে আসে সেখান থেকে। রাস্তা দিয়ে হাঁটার সময় রাসেল বলে ওঠে, দোস্ত, এমনি এতগুলো টাকা নিয়ে কেমনেই ভাঙা দোকানে থাকবো বলতো? জানিসই বস্তিতে বহুত ছিচকে চোরের উপদ্রব। আমরা কোনো কাজে গেলে টাকার গন্ধে ঠিকই চোরগুলো পৌঁছে যাবে। হ্যাঁ বস, রাসেল ঠিকই বলেছে। আমাদের উচিত নতুন কোথাও ঘাঁটি গেড়ে তোলা। তোমাদের হাতে এখন বহুত টাকা, একটা ফ্ল্যাট না কিনলে কি হয়? এসির মধ্যেই আরামে কাটিয়ে দেব। সাব্বির রাসেলের কাঁধ থেকে সোনার বস্তাটা নিয়ে নিজের পিঠে নিয়ে রাসেলকে বলে, রাসেল, তুই গিয়ে খোঁজ নে তো কোনো পরিত্যক্ত গোডাউন বিক্রি হবে কিনা। পেপার বিক্রি করতে গিয়ে বহুত খবরে পড়েছি যে ঢাকায় নাকি বহুত ফ্যাক্টরির গোডাউন বন্ধ হয়ে গিয়েছে। ওগুলোর মধ্যে একটা কিনে নিব। কি বলেন ভাই, এত সুন্দর ফ্ল্যাট থাকতে শেষে কিনা গোডাউন? আমার কত শখের এসির হাওয়া খাবো আর নরম বিছানায় ঘুমাবো। সাব্বির মুচকি হেসে ফয়েজের কাঁধ চাপড়িয়ে বলে, গ্যাং চালাতে গেলে এসি ঘরে শুয়ে থাকলে হবে না রে বোকা। বয়স তো স্কুলের খাতায় 15, কিন্তু আমার আসল বয়স 19। একটু হলেও বুদ্ধি আছে। গোডাউন দরকার আমাদের, শত শত লোক থাকবে আমাদের, বুঝলি? বুঝেছি ভাই, কিন্তু গোডাউনে পুলিশ হামলা করলে তখন তো আমাদের সহজেই টেনে ছিঁড়ে বের করে আনবে। গাধা, আমাদের শক্তি তখন এতটাই হবে যে পুলিশ আমাদের স্যালুট করবে। শোন, তোর এত বেশি ভাবতে হবে না। চুপচাপ টাকার বস্তাগুলো নিয়ে দোকানে যাই, একটু ভালো খাবার খাবো। ওদিকে রাসেল গোডাউন পায় কি না কে জানে। চিন্তা নেই বস, রাসেল গিয়েছে যখন তখন পাবে। ওই তো বহুত গোডাউনে খবরদারি করছে, কাসেম বাঘার হয়ে বহুত চাঁদা তুলে দিয়েছে। বেশ, চল তবে এগোই। এভাবে টাকার বস্তা হাতে নিয়ে রাস্তায় ঘোরাঘুরি ঠিক না। আমাদের চেয়েও বড় ডন আছে, বুঝতেই পারছিস। আমরা কেবল পিচ্ছি। ভাঙ্গা চূড়া পরিত্যক্ত দোকানের মাঝে 2টো টুলে বসে আয়েশ করে বিরিয়ানি আর চিকেন কোরমা খেতে খেতে সাব্বির ফয়েজকে বলে, কই রে ফায়েজ, রাত তো বহুত হলো, রাসেলের তো দেখা নাই। ওরে কেউ টপকে দিল না তো? কি যে বলেন না বস, ওই রাসেল হলো নিশাচর। দেখবেন পেটের ক্ষুধা লাগলে এমনি ছুটে আসবে, আপনি খাইতে থাকেন। সাব্বির খেতে মন দিবে অমনি ওদের আড্ডাখানার সামনে এসে দাঁড়ায় একটা সাদা রঙের গাড়ি। সাব্বির চোখগুলো বড় বড় করে তাকায়। ফয়েজ নিজেও বেশ চিন্তিত চাহনিতে তাকায়। ওদের অবাক করে দিয়ে গাড়ি থেকে নেমে আসে রাসেল। বিজয়ের হাসি দিয়ে সামনে এসে বলে, বন্ধু, গোডাউন তো পাইয়া গেছি, সাথে মালিককেও ধরে আনছি। আজই সব ফাইনাল কইরে ফেলবি। চল কথা বলবি মালিকের সাথে। তুই তো কথা বলাই ডেকে এনেছিস,
তোর মুখ থেকেই শুনি, বল। 1 বিঘার ওপর তৈরি গোডাউন, তুলার ফ্যাক্টরি ছিল আগে, তবে এখন পরিত্যক্ত। শালার মালিক নাকি কোটি টাকার ব্যাংক লোন নিয়ে ক্যাসিনোতে সব হারিয়ে ফকির হয়ে গিয়েছে, তাই বিক্রি করে দিবে। কত নিবে? 1,70,00,000। আমি না করতে পারিনি। এত ভালো গোডাউন, কি বলবো। চারিদিকে কোনো কোলাহল নেই, পুলিশের হামলা হলেও আমরা সরাসরি নদী দিয়ে পালাতে পারবো। বেশ, তবে আমি তো টাকা গুনে দেখিনি, কত আছে। ডেকে আন মালিককে, নিজ হাতে গুনে নিয়ে যাক। ধুর হালা, 2 বস্তা দিয়ে দে, তাহলেই কাহিনী শেষ। ও তো গুনে গুনে দেওয়ার কি আছে। এই বুড়ো নেমে আয়, কাগজটা সাইন করে টাকা নিয়ে যা। রাসেলের ডাকে নেমে আসে মাঝবয়সী ব্যক্তি। একগা পেপারে সিগনেচার করে 2 বস্তা টাকা গাড়িতে তুলে নিয়ে চলে যায়। সাব্বির ও ফয়েজকে বলে, ফায়েজ, চল বের হই, কাজ হয়ে গিয়েছে। আজ থেকে আমরা এই শহরে রাজা হয়ে কাটাবো। রাসেল, টাকার বাকি বস্তা আর সোনাগুলো নিয়ে চল। পুনর গোডাউনের তালা খুলে সাব্বির ভেতরে প্রবেশ করে। রাসেল ব্যাগগুলো নামিয়ে রেখে লাইট জ্বালিয়ে দেয়। সাব্বির চারিদিকে তাকিয়ে বেশ খুশি হয়, কেননা বাহিরে দেখতে রংচটা হলো, ভেতরে পুরো আধুনিক। এমন সময় রাসেল এগিয়ে এসে বলে, এই গোডাউনে আমি বেশ কয়েকদিন এসেছিলাম চাঁদা নিতে। শালায়ের মালিক সরকারকে ফাঁকি দিতে বাহিরে একদম নোংরা করে রেখেছিল। সে যাই হোক, চল সামনে যাই। একবার শেষের দিকে 2 তলার মতো বানানো আছে লোহার পাত দিয়ে, ওখানেই তুই থাকবি। সাব্বির কথাটা না বাড়ি ওদের সাথে চলে আসে গোডাউনের শেষের দিকে, আর দেখে সত্যি লোহার সিঁড়ি আর পাশেই 2টো রুম। সাব্বির সিঁড়ি বেয়ে উপরে উঠে একটা রুমে প্রবেশ করে। বেশ বড় ঘর, এসি, ফ্যান সহ সব ধরনের অত্যাধুনিক জিনিসপত্র রয়েছে। সাব্বির শরীরটা এলিয়ে দেয় নরম বিছানায়। ফার্স্ট টাকার বস্তাগুলো সাব্বিরের ঘরে রেখে দিয়ে বলে, বস, এবার তাহলে আমাকে টাকা দিন, আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। টোকাইগুলোকে বুঝিয়ে সুঝিয়ে এখানে আনি। এখন তো রাত 8টা বাজে, এটাই পারফেক্ট সময় ওদেরকে পাওয়ার। সাব্বির বস্তার ভেতর থেকে 2,000 টাকার বান্ডিল বের করে ফয়েজের হাতে দিয়ে বলে, দেখে শুনে নিয়ে আসবি ফায়েজ, কেননা ওদের মাঝেই অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স থাকে। শালাগুলো পেছন থেকে ছুরি মেরে দিতে পারে। ওসব নিয়ে ভাববেন না বস, সবগুলো আমার পরিহিত। আপনি টাকা দিয়েছেন, এবার আমি আপনার লোকের যোগান দেব, শুধু আপনি শক্ত হাতে লিড দিবেন। সাব্বির হাতের ইশারায় ফয়েজকে চলে যেতে বলে। তাকে রাসেলের দিকে। রাসেল সাব্বিরের তাকানো অর্থ বুঝতে পেরে বলে, দেখ সাব্বির, কাশেম বাঘাকে আমি কখনোই সেভাবে কাছে পাইনি। ওর ডান হাত কালুর মাধ্যমে কিছু অস্ত্র, মাদক এইসব পাচার করে দিতাম। ছোট ছিলাম, বুঝতেই পারছিস, কেউ সন্দেহ করতো না, বদলে আমি টাকা পেতাম। সাব্বির ভুরকুচকে বলে, তুই মিথ্যাও বলিস রাসেল। আমি জানি তুই কাশেম বাঘাকে খুব কাছ থেকে চিনিস। না চিনলে তুই কিভাবে ওর হয়ে চাঁদা আদায় করে দিতি শুনি। চুপচাপ আমাকে কাশেম বাঘার কাছে নিয়ে যাবি। আমি চাই ওর ডান হাত হয়ে যেতে। রাসেল মিথ্যা বলে ধরা পড়ায় চুপচাপ মাথা নিচু করে বলে, সরি দোস্ত, দেখি আমি চেষ্টা করব কাশেম ভাইকে তোর সাথে যোগাযোগ করে দিতে। ঠিক আছে, এখন তবে পাশের ঘরে গিয়ে বিশ্রাম নে। সারাদিন বহু ধকল গিয়েছে, এখন শরীরটা একটু বিছানায় না গড়িয়ে নিলে আমার চলবেই না। কথাটা বলে সাব্বির চোখের পাতা বন্ধ করে ফেলে। রাসেল নিজেও ঘরে চলে যায়। এইদিকে গাঢ় অন্ধকার গুদাম ঘরের 2য় তলায় বিশাল বড় লোহার ওপর বাঘের চামড়া দিয়ে আবৃত চেয়ারে বসে আছে একটা লোক। মাথায় টিম টিম করে জ্বলছে বাল্ব, চারিদিকে সিগারেটের ধোঁয়ায় গম গম করছে। এমন সময় লোকটা নড়েচড়ে বসে গম্ভীর কণ্ঠে বলে, কালু। কাশেম বাঘার ডাক শুনে ছুটে এসে দাঁড়ায় তার ডান হাত কালো। কালো কুচকুচে চেহারা, মাঝারিকরণের কালো। কাশেম বাঘার সামনে হাঁটু ভাঁজ করে বলে, বলুন বস। এই কি হয়েছে রে? গত কয়েকদিন ধরে আমার রানীকে পাচ্ছি না। এই শরীরের জ্বালাটা যেন কমছে না, দাও দাও করে জ্বলছে। আবার তুই গিয়ে এক্ষুনি ওই চুমকিকে ধরে নিয়ে আয়, সালি আমার হাত থেকে কিছুতেই ছাড়া পাবে না। কালো চুমকির নাম শুনে চমকে ওঠে, পরক্ষণে ভয়ক্ত কণ্ঠে বলে, বস, আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম।
চুমকিকে আপনি আর কখনোই আপনার পাশে পাবেন না। কাশিম বাগা ক্লান্ত স্বরে বললেন, কি বলিস কালু? আরে পাগল হলি নাকি? ওই চুমকি যেখানেই লুকাক না কেন টেনে হিঁচড়ে নিয়ে আয়, বলবি আজ আমার মোটা সোনার চেন উপহার দিব। সেই সাথে রকিকে কেউ উড়ে আনবি। সালাকে 4 কোটি টাকা ড্রাগস দিয়েছিলাম সাপ্লাই দিতে, আর 4 দিন হলো খবর নাই। ওরে আমি টুকরো টুকরো করবো। ওদের কাউকে আর পাবেন না বস। দুজনকেই কে জানি নৃশংসভাবে খুন করে ফেলেছে। সেই সাথে চুমকির বাড়ি থেকে নগদ সমস্ত অর্থ নিয়ে চলে গিয়েছে। কি বলছিস এসব কালু? আমার এলাকায় আমার রাতের খাবারকে শেষ করে ফেলেছে? এই কার এত বড় সাহস? ওর কলিজা কত বড় আমি হাতে নিয়ে দেখব। নাম ওর জানি না, তবে ছেলেটা পিচ্ছি। আমাদের ছোটোখাটো কাজ করা ওই রাসেল আর ফয়েজকে নিজের দলে নিয়েছে। শুনেছি ওরা নাকি গ্যাং তৈরি করেছে। এ তো দারুণ খবর রে। যত গ্যাং তৈরি হবে ততই আমার অস্ত্র বিক্রি হবে, কোটি কোটি টাকা হবে আমার। জলদি ওই গ্যাং লিডারের সাথে কথা বল। সে বলবো, কিন্তু বস আমাদের লোককে খুন করে ফেললো, আপনি কিছু বলবেন না? শালাগুলোকে তো আমার ইচ্ছে করছে কেটে টুকরো টুকরো করে ফেলে। আহ, বেশি কথা বলিস কেন? চুমকি তো বুড়ো হয়ে গেছিল, নিজেই ওপরে উঠাইতাম। আর রকিকে তো আমি ঠিক করেই ফেলেছিলাম মেরেই দিব মিশনটার পরে। তাই তার আগেই কেউ টপকে দিয়ে আমার কাজটা বাঁচিয়ে দিয়েছে। যে কাজটা করেছে ওকে ধরে নিয়ে আয়, রকির জায়গায় ওকে বসিয়ে দেব, তাহলেই হিসাব বরাবর। আর নতুন মাল খুঁজে নিয়ে আয়। ওই গ্যাংয়ের লিডার নাকি বেশ রকচটা, কথার চেয়ে হাত বেশি চালায়। পরপর 3টা খুন করে ফেলেছে। আমি বস ওর সামনে যাব না, কোনো কিছু হলেই আমাকে টপকে দিবে। বাঘের খুলিতে হাত বুলিয়ে হঠাৎ হুঙ্কার দিয়ে চিৎকার করে বলে ওঠেন, কালু! এই কালু, তুই আমার লোক। এই কাসিম বাগার নাম শুনে পুরো ঢাকা শহর কেঁপে ওঠে। তুই জলদি গিয়ে দেখা করবি। ওই পিচ্চি ছোকরা লিডারকে আমার চাই। কালো বেশ ভয় পাই, আমতা আমতা করে বলে, ঠিক আছে বস, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি, আপনি শান্ত হন। আর লোক নিয়ে যাব বস। হ্যাঁ, নিয়ে যাবি। 2 গাড়ি, সাথে AK-47। আর শোন, রাশিয়া থেকে আসা নতুন M10 লিভারবারটাও নিয়ে যাবি। ওটা দিয়ে ওই পিচ্চি গ্যাং লিডারকে উপহার দিবি। বাহ বস বাহ, এই উপহার পেয়েই তো শালা একেবারে গলে পানি হয়ে যাবে। আমি এক্ষুনি যাচ্ছি বস। শুনেছি ওরা মোহাম্মদপুরে পুরনো একটা গুডাউন কিনে গাঠি করেছে। কথাটা বলে কালু চলে আসে। কাশিম বাগাও মুচকি মুচকি হেসে বলে, কালু, তোর যাবার সময় হয়ে গিয়েছে। তোর মতো ভীতু আমার ডান হাত হয়ে থাকবে? হ্যাঁ, তা তো হয় না। তোর বিদায়ের ঘন্টা বেজে যাবে যদি পিচ্চি লিডার আমার পরীক্ষায় পাস করে। কথাগুলো বলে কাশিম বাগা সিগারেটের লম্বা টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া ছেড়ে চোখটা বন্ধ করে নেয়। এদিকে মোহাম্মদপুর থানায় পরপর 3টা লাশ উদ্ধার করেছে পুলিশ, কিন্তু কাদের লাশ পরিচয় কিচ্ছু পাওয়া যায়নি। ওসি বেশ চিন্তিত ভঙ্গিতে এসআই রবিউলের দিকে তাকিয়ে বলে, এসব কি রবিউল? একের পর এক খুন, উপর থেকে চাপ আসছে। তুমি কি কোনো হদিস পেলে? এভাবে চললে তো আমাদের চাকরি চলে যাবে, নয়তো কোনো পাহাড়ি এলাকায় পোস্টিং দিয়ে দেবে। স্যার, খোঁজ তো পেয়ে গিয়েছি। বসলে যে মহিলার গলা কাটা লাশ পাওয়া গিয়েছে ওইটা ছিল এলাকার পতিতালয়ের সর্দারিনী চুমকির লাশ। আর নদীতে যে ছেলের লাশ পেয়েছি ওটা চুমকিরই সৎ ছেলে রকির। এই রকি ছিল কাসেমের লোক, চেনা মাদক কারবারি। ধারণা করা যায় এলাকার প্রভাব বিস্তার করতে আরেক গ্রুপ ওদের উপরে পাঠিয়ে দিয়েছে। বুঝলাম, কিন্তু ওই দোকানদারের কি কাহিনী? ও তো আর এসবে জড়িত ছিল না, এভাবে তাকে হত্যা করা হলো কেন? আমি আমার 20 বছরের চাকরি জীবনে এমন খুন দেখিনি। দোকানদার তেমন ভালো লোক ছিল না। আর খুন হওয়ার দিন শুনেছি একটা পিচ্চি টোকাই ছেলে নাকি 2টো রুটি করে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল। তখন দোকানদার লোয়ার রড নিয়ে তাড়া করেছিল। চিন্তিত কণ্ঠে বলে, এখানে এই সামান্য রুটি চুরির কথা আসছে কেন রবিউল? স্যার, ওটা বস্তি, সবচেয়ে নিকৃষ্ট মানুষরূপী পশুর বসবাস। ওরা রুটির জন্যও মানুষ খুন করতে পারে। আমার মনে হয় দোকানদারকে ওই পিচ্চি তার দলবল নিয়েই খুন করে ফেলেছে।
তাহলে বসে আছো কেন? তুলে নিয়ে আসো পিচ্চিকে, দেখবো ওর তেজ। রিমান্ডটা নিয়ে 100 ডিগ্রি দিলেই সব বাপ বাপ করে বলে দেবে। স্যার বয়স খুব কম, এভাবে মারলে আমাদের সমস্যা হবে। তার চেয়ে আমি বরং ছেলেটাকে চোখে চোখে রাখি। বুঝতেই পারছেন গত বছর থেকে পুলিশের অবস্থা ভীষণ খারাপ। পান থেকে চুন খসলেই মব সৃষ্টি করবে, তারপরও ওরা আবার টোকায়। বিশাল বড় সিন্ডিকেট। চুপ, তুমি বেশি কথা বলো এসআই। তোমাকে এক্ষুনি নির্দেশ দিচ্ছি, ছেলেটার চারপাশে নজর রাখো। আমার সঠিক তথ্য চাই। ও যদি সত্যি সত্যি গ্যাং লিডার হয়ে থাকে, সরাসরি বুকে গুলি চালাবো। রবিউল ওসির ধমক খেয়ে চুপচাপ বেরিয়ে যায়। আর ওসি নিজের চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে ভাবে, যত গ্যাং লিডার জন্ম নেবে ততই আমার পকেট ভারী হবে। জীবন বাজি রেখে লড়বে ওরা, মাছ থেকে টাকাগুলো ছিনে নেবো আমি। এদিকে ঘুম ঘুমো চোখে চেয়ারে বসে আছে সাব্বিরের পাশে রাসেল। রাত 2টা, এখনো ফয়েজ আসেনি। সাব্বির বেশ চিন্তিত কণ্ঠে বলে, রাসেল, ফায়েজ তো এখনো এলো না। টাকাগুলো নিয়ে চম্পট দিল না তো? না বন্ধু, ও এমন করবে না, খুব বিশ্বস্ত। আর আমাদের 5 থেকে 6 জন লোক দিয়ে তো হবে না, লোক দরকার 50 থেকে 100 জন। যত লোক হবে ততই ভয় পাবে আমাদের। আমি তাই চাই রাসেল, ওই পুরো বস্তিকে আমি জ্বালিয়ে ছাড়খাড় করে দেব। যার যার ঘরে আমার মায়ের স্মৃতি রয়েছে সবগুলো ঘর আমি ধ্বংস করে দেব। শান্ত হয়ে বসতে তুই, শুধু শুধু চাপ নিচ্ছিস। তোকে তো বলেইছি, একদিনে সব সম্ভব না। দিন যেতে না যেতে নিজেকে শক্তিশালী করে তোল। আশা করি আমাদের তুই কেউ ঠিক আর বলেছিস, আটকাতে পারবে না। কিন্তু আমার মায়ের কথা মনে পড়লেই রক্তে আগুন জ্বলে উঠছে। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না। খালি মনে হচ্ছে কখন আমি পুরো বস্তির ধ্বংস দেখব। সাব্বিরের কথা বলার মাঝে কয়েকটা গাড়ির শব্দ পেয়ে দুজনে সাবধান হয়ে একে অপরের দিকে তাকায়। রাসেল সাব্বিরকে শান্ত থাকতে বলে সিঁড়ি পেয়ে নিচে নেমে যায়। সাব্বির নিজেও রাসেলের পেছন পেছন যায়। গর্ডানের দরজা খোলা ছিল। সাব্বির এগিয়ে গিয়ে দেখে 4টা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। সাব্বির এগিয়ে আসতে দেখে গাড়ির ভেতর থেকে বুলেটের গতিতে নেমে আসে 40 জন লোক। সবার হাতে AK-47। রাসেল বেশ ভয় পায়। এমন সময় সামনে গাড়ি থেকে নেমে আসে একটা লোক। রাসেল লোকটাকে দেখি চোখ বড় বড় করে বলে, আরে কালু ভাই, তুমি এইখানে? কাশিম বাগার ডান হাত কালু রাসেলকে দেখে খানিকটা রাগী কণ্ঠে বলে, বস পাঠালো, শুনলাম তোরা নাকি নতুন গ্যাং চালু করেছিস। কে তোদের লিডার? ডেকে নিয়ে আয় শালাকে। রাসেল কিছু বলতে যাবে তার আগে সাব্বির গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি ওদের লিডার? তুই কে? আর তোর বসই বা কে? তোদের এত সাহস হলো কি করে আমার ঘাঁটিতে আমারই অনুমতি ছাড়া প্রবেশ করার? সাব্বিরের এহেন কথায় কালু বেশ রেগে যায়। তবে বসের কথা মনে পড়তে চুপসে গিয়ে বলে, সরি লিডার, আমাকে কাশেম বাগা বস পাঠিয়েছে আপনার কাছে। তিনি দেখা করতে চেয়েছেন আপনার সাথে। আমি বিনা কারণে কারোর সঙ্গে দেখা করি না। তোর বসকে বলে দিবি এই সাব্বির ভাই কারোর সঙ্গে দেখা করতে চায় না, তাকে আসতে বলবি। ঠিক আছে লিডার, তাকে বলবো। এখন যদি আপনার সাথে বসে কথা বলতে পারতাম তাহলে ভালো হতো। বস কিছু উপহার পাঠিয়েছে আপনার জন্য। সাব্বির তাকায় রাসেলের দিকে। রাসেল কালুর দিকে তাকিয়ে বলে, সে কথা না হয় হবে ভাই, কিন্তু এভাবে আমাদের দিকে AK-47 উঁচিয়ে না রেখে নামাতে বলো তোমার লোকদের। কালু পেছন ফিরে তাকিয়ে লোকগুলো ইশারা করে গাড়িতে গিয়ে বসতে। লোকগুলো গাড়িতে গিয়ে বসতেই কালু সাব্বিরকে বলে, লিডার, এবার তো ফল ভেতরে চলুন, কিছু পরামর্শ করি। আসলে কাশেম বস কিছু কথা বলতে বলেছে আপনাকে। চলো। সামনাসামনি বসে আছে সাব্বির আর কালু। ওদের পাশে দাঁড়িয়ে আছে রাসেল। কালু রাসেলের দিকে এক পলক তাকিয়ে কোমর থেকে M10 রিভলভার বের করে সাব্বিরের হাতে তুলে দিয়ে বলে, বাগা বস আপনাকে এটা দিতে বলেছে। আশা করি আপনার পছন্দ হবে লিডার। সাব্বির রিভলভার পেয়ে খুশি হয়। খুশি মনে এপিটোপিট নেড়েচেড়ে বলে, তোর বসকে ধন্যবাদ জানিয়ে দিবি। আমার আসলেই এমন একটা রিভলভারের দরকার ছিল। কালু খ্যাক খ্যাক করে হেসে বলে, আমি জানি লিডার, নতুন গ্যাং বানাইতে চাকুর দরকার হলেও
দল চালাইতে হলে পিস্তল দরকার। আর আমার বস বাগাবাই সেই সব নতুন গ্যাং লিডারকে অস্ত্র উপহার দিয়ে সন্ধি করে। আপনিও আজ থেকে আমাদের বন্ধু। সে না হয় হলাম, কিন্তু আমাদের যে আরও অনেক বেশি অস্ত্র দরকার। তোমার বস কি আমাকে অস্ত্র যোগান দিতে পারবে? আমি চাই পুরো শহরকে নিজের মুঠোয় আনতে। অবশ্যই পারবে। বলুন কত অস্ত্র দরকার আপনার? লাখখানেক অস্ত্র আমরা দিতে পারবো, জাস্ট অর্ডার করুন। কত টাকা করে নিবি প্রতিটা অস্ত্রের দাম? আমার কিন্তু খুব বেশি ফান্ড নেই। কালো আরেক পলক রাসেলের দিকে তাকিয়ে বলে, এই রাসেল লিডারকে নিয়ে কাল আমাদের গাটিতে চলে আসিস, সেখানেই না হয় বসের সঙ্গে সরাসরি ডিল করবি। ঠিক আছে কালু ভাই, তুমি তবে এখন আসো। বুঝতেই পারছো রাত অনেক হলো, ঘুমাতে হবে। সে না হয় যাচ্ছি, কিন্তু লিডার আপনি কাল কি দেখা করবেন বসের সঙ্গে? তিনি বেশ খুশি হবে, এমনকি আপনাকে কাজও দিতে পারে। দেখা তো করতেই হবে। কালু, তুমি যাও, আর কালকে সকালে গাড়ি নিয়ে এসো, তখন না হয় যাবো নাকি? কি বলিস রাসেল? হ্যাঁ কালু ভাই, তাহলে কাল সকালে গাড়ি নিয়ে এসো। বুঝতেই পারছো আমাদের গাড়ি নেই, লাইনে নতুন। হবে হবে, সবই হবে। কিছুদিনের মধ্যেই কোটি কোটি টাকার গাড়িতে উঠবি। তাহলে গেলাম লিডার, কালকে দেখা হবে। কথাটা বলে কালু চলে যায়। সাব্বির রাসেলকে পাশে বসে বলে, রাসেল, এই কাইলা পাঠাকে আমার কেন জানি সুবিধার মনে হলো না। সে যাই হোক, আমাদের দুজন লোককে এর পিছনে লাগিয়ে দে। কোনো খিচুড়ি পাকাতে নিলে একদম খতম করে দিব। ওর কথা বাদ দে, রিভলভারটা একটু চালিয়ে দেখ না। খেলনা পিস্তল দিল না তো আবার। কিন্তু আমি তো চালাতে জানি না, তুই শিখিয়ে দে না। রাসেল রিভলভার নিয়ে লোড করে পেছনে জানালা দিয়ে ফায়ার করে নদীর দিকে। তীব্র সাউন্ডে কেঁপে ওঠে সাব্বির। রাসেল রিভলভার সাব্বিরকে ফিরিয়ে দিয়ে বলে, দোস্ত, এই রিভলভার দেখে ভীষণ শক্তিশালী রে। এটা চালাতে ভীষণ শক্তির দরকার, দেখ তুই চালাতে পারিস কিনা। সাব্বির লোড করে পরপর 5 রাউন্ড গুলি করে। স্বাভাবিকভাবে চেয়ারে বসে বলে, হে তো ইজি রে রাসেল, তুই মনে হয় ভালো কিছু খাসনি। যে যাই হোক, শোন, ফায়েজ এখনো এলো না কেন? বহুত সময় তো পার হয়ে গেল, ওর কোনো বিপদ হলো না তো? তুই চিন্তা করিস না তো, ঘুমা, দেখবি ও ঠিক সময় এসে যাবে। রাসেলের কথা শেষ হতে না হতে দুটো মিনি ট্রাক এসে প্রবেশ করে গোডাউনের ভেতর। সাব্বির মিনি ট্রাকের দিকে তাকিয়ে দেখে পুরো 2 ট্রাক লোক। সাব্বির হাসিমুখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ফয়েজ বিজয়ের হাসি দিয়ে গাড়ি থেকে নেমে সাব্বিরের দিকে এগিয়ে এসে বলে, বস, পুরো 200 জনকে তুলে এনেছি। সবগুলোর মা বাবা বলতে কেউ নেই। রাস্তায় রাস্তায় ছোট ছোট চুরি ডাকাতি করে জীবন কাটাতো। আজ থেকে সবগুলো আমাদের গ্যাংয়ের সদস্য। সাব্বির সবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তোমাদের আমার গ্যাংয়ে নেব, বদলে তোমাদের থেকে আমি চাই বিশ্বাস, ভালোবাসা আর হিংস্রতা। তোমরা আগে পথে ঘাটে টোকাই হয়ে ঘুরতে, আজ থেকে তোমাদের মাথার উপর থাকবে ছাদ, পেট ভরে খাওয়া। তোমাদের মাসিক বেতন দেওয়া হবে, বিয়ে করবে, সংসার হবে, নিরাপদ জীবনযাপন করবে, কোনো জীবনের ঝুঁকি নেই। সবার হাতে থাকে অত্যাধুনিক রিভলভার। সবাই আমাদের গ্যাংয়ে থাকবে তো? সবাই সশব্দে বলতে থাকে, হ্যাঁ থাকবো। আমরা আজ থেকে সাব্বির ভাইয়ের গ্যাংয়ের সদস্য। সাব্বির একে একে সবার সঙ্গে হ্যান্ডশেক করে নিজের চেয়ারে ফিরে এসে বলে, আজকের মতো ঘুমিয়ে নাও। রাসেল, যা বাজার থেকে সব বাজার করে নিয়ে আয়, আজ পিকনিক করে মজা হবে, সাথে কলা ডুবিয়ে লাল পানি খাওয়া হবে। রাসেল টাকা নিয়ে চলে যায়। সাব্বির আবারও নিজের চেয়ারে শরীরটা এলিয়ে দেয়। বহুদিন ভালো কিছু না খাওয়া শরীর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না। ফয়েজ নিজেও সব সদস্যদের নাম আর ছবি তুলে নিয়ে তাদের গোডাউনে ঘুমানোর জন্য ত্রিপল বিছিয়ে দেয়। সারা রাত চুরি আর ছিনতাই করে ক্লান্ত হয়ে পড়া ছেলেগুলো ধপ করে শুয়ে পড়ে। ফয়েজ নিজেও ওদের সঙ্গে শুয়ে পড়ে। এইদিকে বরাবরের মতোই অন্ধকার রুমের মাঝে বসে আছে কাশেম বাঘা। টেবিলে আধা বড় হুইস্কির গ্লাস, দেওয়ালে ঝুলিয়ে রাখা বাঘের চামড়ার ফ্রেমে লাইটের আলোয় কাশেম বাঘা দেখতে পায় ওর সামনে দাঁড়িয়ে আছে 10-12 জন লোক। মাঝখানে সোফায় বসে আছে কালু।
কাশেম বাঘা হুইস্কির গ্লাসে ছোট্ট চুমুক দিয়ে বলে, কালু, খবর কি? ওই ছোকরা কি রাজি হলো আমার দলে আসতে? হ্যাঁ জি বস, যে টপ দিয়েছেন আপনি, রিভলভার পেয়ে শালা পুরোই বেজা বেড়াল হয়ে গিয়েছে। কাল সকালে গিয়ে তুলে আনবো। তবে বস, ও নাকি কিছু ভারী অস্ত্র কিনবে। দিয়ে দিব? আমার কি এসবের অভাব আছে নাকি? সালা কয়েকদিন আগেই ইউপিএফ আর জোসেফকে 2 ট্রাক অস্ত্র পাঠিয়েছি। আর বড় চালান আসবে, তুই রেডি থাক। বস, কি দরকার ঝুঁকি নেয়ার? জানেনই তো এখন আর্মি টহল দিচ্ছে। ওরা বড় ডাকাত ঘুষ খায় না, সরাসরি গুলি করে দিবে। তুই ঠিক বলেছিস। ওই নতুন ছোকরাকে পাঠাবো, অস্ত্রের মূল্য 20 কোটি, ওরে না হয় 2 কোটি দিয়া দিমু। সাবাস বস, তাইলে আর ওই সাব্বির নয়, ওর 14 গোষ্ঠীও আমাদের পায়ে পড়ে থাকবে। কাশেম বাঘা টেবিলের উপর থেকে হুইস্কির গ্লাসটা নিয়ে ঢকঢক করে বাকি 2 প্যাক খেয়ে বলে, অনেক তো হলো, এবার তুই যা কালু, মাল খাওয়া বেশি হয়ে গিয়েছে। ফোনটা নিয়ে আয়, মাহবুব বসকে ফোন করতে হবে, না হলে পুলিশ ঝামেলা করবে। কালু ঢাকার মস্ত বড় কাঁচামাল ব্যবসায়ী মাহবুব চৌধুরীকে ফোন করে। ও হ্যাঁ, আপনাদের জানিয়ে দিই, এই মাহবুব চৌধুরী ব্যবসায়ী হলো এটা তার ছদ্মবেশ। সবার আড়ালে সে কাঁচামালের প্রধান সিন্ডিকেটের সাথে পুরো ঢাকার মাফিয়াতে লিডার, অস্ত্র আর মাদক পাচারের মূল মাস্টার মাইন্ড। 2 বার রিং হতেই কল রিসিভ করে মাহবুব চৌধুরী। কালু দ্রুত ফোনটা কাশেম বাঘার হাতে দেয়। বস। ওপাশ থেকে মাহবুব চৌধুরী গম্ভীর কণ্ঠ ভেসে আসে, বল বাঘা। বস, অস্ত্র দরকার, বড় পার্টি পেয়েছি। পাহাড়ে থাকা ইউপিএফ এর নেতা মাইকেল আরো অস্ত্র চেয়েছে, সাথে নতুন একটা গ্যাং পেয়েছি, ওদেরও অস্ত্র দিব। তোকে বারবার বারণ করেছি আমায় এভাবে ফোন করবে না। জানিসই তো আমি ব্যবসায়ী, ভোক্তা অধিকারের চাপ পার আমার পেছনে লেগেছে। শালা তোর জন্য না জানি কেঁচো করতে গিয়ে সাপ বের হয়ে ফেলে। বস চড়ছেন কেন? আপনাকে তো আমি লাভের ভাগ দেই। 40% আপনি রাখবেন, 10% পুলিশকে দিব, বাকিটা না হয় আমি ভাগ করে নেব। ঠিক আছে, আমি উপরে কথা বলে নেব। তবে শোন, এখন কিন্তু চট্টগ্রামের বন্দরে পুলিশ নেই, সব সেনাবাহিনী। সাবধানে মালগুলো নিয়ে যাবি, ধরা পড়লে একদম শেষ। বস, আমাকে এই চিনলেন আপনি? আমাকে ছোট করতে পারলেন বস? আমি কখনো পরীক্ষায় ফেল করেছি? ঠিক আছে, আর ইমোশনাল করতে হবে না। আমি বন্দর যেটি পুলিশকে বলে দেব, আর আমার বন্ধু সিপিএ চেয়ারম্যান মনিরুজ্জামানকে বলে দেব। তুই রাত 3টায় গিয়ে কন্টেনার খালাস করে নিয়ে চলে যাবি, কোথাও গাড়ি থামাবে না। আমি যাবো না বস, লোক আছে নতুন, আপনি মাল আনানোর ব্যবস্থা করে দিন। বহুদিন হলো টাকার মুখ দেখি না। ঠিক আছে, 100 কোটি টাকার অস্ত্র 2 ট্রাকে লোড করা থাকবে। আশা করি তোমরা সফল হবে। অবশ্যই বস, আমি ওই কিশোর গ্যাং লিডারকে টেস্ট করব। এখন কল রাখছি। কাশেম বাঘা কলটা কেটে দিয়ে তার ডান হাত কালুর দিকে তাকিয়ে বলেন, শোন কালু, ভোর হওয়ার আগেই ওই ছোকরাকে তুলে আনবি, ওর সাথে কথা বলে নেব। আমি বুঝতেছি না বস, আপনি কেন ওই পিচ্চিকে এত বড় দায়িত্ব দিবেন, যে কিনা 2 দিন হলো না গ্যাংয়ের লিডার হয়েছে। ও তো এখনো আনারি, আমাদের তো বড় বড় লিডার আছে, ওদের ডাকবো? ওদের ডিমান্ড বেশি কালু, আর এই আনাড়ি ছোকরাগুলোকে কি করতে পারে তা তুই ভালো করেই জানিস। এরা সব সময় রিস্ক নিতে প্রস্তুত থাকে, জীবনের বিনিময়ে হলেও মাল হাতছাড়া করবে না। আর তোর বড় বড় লিডারের জীবনে একটু সংশয় হলেই ভেগে যায়। এখন আমার ওপর আর টু শব্দ করবি তো তোর গলা আমি 2 ভাগ করে দিব। যা আমার চোখের সামনে থেকে। কি দেখে যে তোর মতো গর্ধবকে দলে নিয়েছিলাম। কালু কাশেম বাঘার মুখের উপর কিছু না বললেও মনে মনে গজগজ করতে করতে চলে যায়। কাশেম বাঘাও আরেক গ্লাস হুইস্কি বানিয়ে খেতে থাকে। ভোর হয়ে এসেছে, সাবিরের ঘুমটাও ভেঙে যায় রাসেলের ডাকে। বন্ধু, কালো নিতে এসেছে আমাদের, চল বের হই। এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল? একটু আগেই ঘুমিয়েছিলাম। রাখ তোর ঘুম, পরে হবে ওসব। এখন চল তো গিয়ে দেখা করি কাশেম বাঘার সাথে। টাকা দরকার আমাদের, শুধুই টাকা। ঠিক আছে, চল তবে যাই। সাবির রাসেলকে নিয়ে কালুর গাড়িতে উঠে বসে। কালুও
তীর বেগে গাড়ি চালিয়ে চলে আসে একটা বিশাল বড় বাগান বাড়িতে। সাব্বির গাড়ি থেকে নেমে চারিদিকে চোখ বুলিয়ে নেয়। বিশাল বড় বড় আমের গাছ, পাশ দিয়ে কমলা আর আনারের গাছ, থোকায় থোকায় ফল পেকে আছে। সাব্বির দ্রুত পায়ে এগিয়ে গিয়ে একটা কমলা ছিঁড়ে মুখে দেয়, ভীষণ মিষ্টি। রাসেলও এগিয়ে গিয়ে কমলা খেতে থাকে। এমন সময় কালু ওদের ধমক দিয়ে বলে, তোরা রাস্তার কুকুর নাকি রে? এভাবে কুত্তার মতো গপ গপ করে খাচ্ছিস? শালা রাস্তার টুকাই থেকে যাবি আজীবন। চল, বস অপেক্ষা করছে। কালুর কথা শুনে সাব্বিরে খানিকক্ষণ পাথর মতো চুপ করে থেকে হঠাৎ দৌড়ে এসে কালুর গলা দুহাতে চেপে ধরে হাওয়ায় ভাসিয়ে তুলে হুঙ্কার ছেড়ে বলে, কি বললি তুই? চাকরের বাচ্চা, তোকে আজ খুন করে ফেলবো আমি। আমাকে আর যাই বলার বলিস, কিন্তু টোকাইয়ের বাচ্চা বলবি না। কথাটা বলে সাব্বির কালুকে দূরে ছুঁড়ে মারে। ততক্ষণে 40 জন বিশাল দেহী লোক অস্ত্র হাতে ছুটে এসেছে। সাব্বির স্বাভাবিকভাবে কমলা খেতে খেতে এগিয়ে যায় ডুপ্লেক্স বাড়ির দিকে। হাসিমুখে বসে আছে কাশেম বাঘা আর সাব্বির, দুজনে নিশ্চুপ। এমন সময় কালু বলে ওঠে, বস, ওই শালাকে এক্ষুনি বের করে দিন। ওর কত বড় বুকের পাটা, আমার গলা টিপে ধরে আর একটু হলে মরেই যেতাম। কাশেম বাঘা গম্ভীর কণ্ঠে বলেন, মরে তো যাসনি কালু, নিজের মুখে লাগাম দিবি। সবাইকে তোর মতো ভাববি না। যা গিয়ে লিডারের জন্য চা নিয়ে আয়। লিডারের লাল চা লাগবে নাকি দুধ চা, সেটা জান। আমি চা খাইয়া বস। আমাকে আপনি আপনার বাগানের ফলমূল খেতে দিন। বহুদিন ওসব ফলমূল হাত দিয়ে স্পর্শ করতে পারিনি। আমিও তোর মতো অভাগা ছিলাম লিডার। কতদিন যে পানি খেয়ে থেকেই শেষে বুঝেছিলাম হাত পেতে নয়, লড়াই আর ছিনিয়ে খেতে হবে। দেখো আজ আমি কোন পর্যায়ে। খানিকক্ষণ পর একটা লোক হরেক রকমের ফলমূল রেখে চলে যায়। সাব্বির কমলার খোসা ছিলে খেতে খেতে বলে, তাহলে হঠাৎ আমায় ডেকে পাঠালেন কেন বস? আপনার নাম বহুত শুনেছি। রাসেলের মুখে দেখা করার ইচ্ছে ছিল ভীষণ, তবে এত তাড়াতাড়ি পাবো কখনোই ভাবিনি। জীবনে অনেক কিছুই কাকতালীয়ভাবে ঘটে সাব্বির। সে যাই হোক, কাজের কথায় আসি। তোমাকে এক্ষুনি চট্টগ্রাম চলে যেতে হবে। সেখান থেকে জাহাজে আসা গোপন কন্টেনারে বিপুল পরিমাণ অস্ত্র আসে, তা তোমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, নিয়ে আসবো। বদলে কত টাকা পাবো আমি? সাথে আমার লোকদেরই বা কত দিবেন? তোমাকে 2 কোটি দিব, আর তোমার লোকদের দেব ভারী অস্ত্র, যা দিয়ে পুরো শহর তুমি রাজ করতে পারবে। গুড ডিল, আমি এখনই হচ্ছি। আপনি আমার দলের জন্য 30টা AK-47 দিয়ে দিন, তাহলে আর টেনশন নিতে হবে না। ওকে কালু, সাব্বিরকে অস্ত্র দিয়ে দে। আর লিডার, তুমি কিন্তু ভুলে যেও না, এই পথ কিন্তু সহজ নয়। তোমাকে পদে পদে বিপদে পড়তে হবে। বর্তমান পুলিশ আমার আন্ডারে নেই। হাসিনা পালাতক, তারপর থেকে পুলিশ বেপরোয়া, আর আর্মি তো সে তো আছেই। নো টেনশন বস, আপনি নিশ্চিন্তে ঘুম দিন। আমি আগামীকাল সকাল সকাল চলে আসব। আমাকে জাস্ট বলুন, আমি কার থেকে অস্ত্রগুলো বুঝিয়ে নেব। বন্দরে আপনার কি কোনো লোক আছে? হ্যাঁ, লোক বলতে বন্দরের চেয়ারম্যান মনিরুল জামান আমার ডান হাত। তোমার নামটা বলবে, ও বিনা বাক্যতে কন্টেনারে ট্রাক লোড করে দিবে। বাকিটা পথ তোমাকেই সামলাতে হবে। মিশন ফেল করলে তোমার মৃত্যু নিশ্চিত, আর পাস করলে তুমি বহুদূর যাবে। সেই সাথে তোমাকে 100টা ক্লোরোফর্ম বোমও দিয়ে দিচ্ছি, এটা কাজে লাগবে। সাবির মাথা ঝুঁকিয়ে কালুদা অস্ত্রগুলো বুঝে নিয়ে রাসেলকে নিয়ে দ্রুত ফিরে আসে নিচের গোডাউনে। রাসেল বেশ উত্তেজিত, খানিকটা চাপা স্বরে বলে, এ কি করলি সাব্বির? তুই সামান্য কয়দিন হলে এই লাইনে এসেছিস, এখনো তুই এত বড় ঝুঁকি নিবি? তুই চিনিস না আর্মি আর পুলিশদের, ওরা তোকে গুলি করে ফেলবে। রাসেল, তুই হয়তো সারা জীবন কাশেম বাঘাদের চেলায় থাকতে চাস, কিন্তু আমি চাই কাশেম বাপেরও বাপ হতে। আমাকে ঝুঁকি নিতে হবে, তবেই তো আমি সফল হব। আর মৃত্যুর ভয় আমি করি না। আমার মা নেই দুনিয়ায়, আমিও থাকতে চাই না বেশি দিন। তবে যতদিন থাকব বাঘের মতো বুক চিতিয়ে লড়ব। তুই আমার সাথে থাকলে যাবি, না হলে গোডাউনে বসে ঘুমা। ফয়েজ। সাব্বির চিলিয়ে ফয়েজকে ডাকতে ফয়েজ ছুটে আসে। সাব্বির তাকে কালুদা অস্ত্র আর বোমগুলো দিয়ে বলে, 30 জন লোক বেছে নাও।
বেশ প্রফেশনাল। সবার হাতে AK-47 তুলে দাও, সাথে ক্লোরোফর্ম বম। আজ এখনই আমরা বেরিয়ে পড়ব আমাদের সবচেয়ে বড় মিশনে। এত ভারী অস্ত্র পেলে কই বস? কাশেমের থেকে এনেছি, তুমি নিজেও একটা নিয়ে নাও। আর রাসেল যেতে চাইলে ওর হাতেও দিও। আমি যা তোর সঙ্গে এতগুলো বছর তোর সাথে আছি, আমি জানি তুই জীবন দিয়ে হলেও আমাদের রক্ষা করবি। চল বের হই। নতুন চকচকে কন্টেনারের মধ্যে বসে আছে রাসেল, ফয়েজ সহ 28 জন। সবার হাতে ভারী অস্ত্র। রাসেল মনে মনে বেশ ক্ষুব্ধ। যা বুঝতে পেরে ফয়েজ বলে, কিরে রাসেল, এমন মুখ গোমড়া করে আছিস কেন? শালা দুদিনের বৈরাগীর ভাব বেড়ে গিয়েছে। নিজের সামনের সিটে আরাম করে বসে আছে আর আমাদের এই বদ্ধ কন্টেইনারে বসিয়ে রেখেছে। ফয়েজ মিটিমিটি হেসে বলে, বাদ দে না, ওকে ওর মতন লিড করতে দে। আর যতই হোক বছর খানেক পর এই গ্যাংয়ের লিডার তো আমরা দুজনেই হব। আর শালার লাশ ফেলে দিব বুড়িগঙ্গা নদীর তীরে। যা বলেছিস, একে সহ্য করতে ইচ্ছে করে না আমার। দেখলেই শরীরে আগুন লেগে যায়। 3টা খুন করে বড় গ্যাংস্টার হয়েছে। ওর গ্যাংস্টার হওয়া বের করে দিব। নে এবার চুপচাপ একটু ঘুম দে, শরীরটা চাঙ্গা রাখতে হবে যে কোনো সময় পালানোর জন্য। এদিকে সামনের সিটে বসে গম্ভীর চোখে ড্রাইভারের দিকে তাকিয়ে সাব্বির বলে, ড্রাইভার, ফেরার পথে তোমাকে ড্রাইভ করতে হবে। চারদিকে তো আর্মি আর পুলিশ দিয়ে ভর্তি। গভীর রাতে আরও বেশি হবে। এদের ফাঁকি দিতে পারবে তো? ড্রাইভার পান চিবুতে চিবুতে বলে, কি যে কন ভাই, আপনি আমারে 30,000 টাকা দিছেন, আমার সারা মাসের ইনকাম। আপনার মাল রক্ষা করতে আমার জানও হাজির। চিন্তা করবেন না, পুলিশ আর্মি কেন, ইউনুস আসলেও থামাইতে পারবো না। সাব্বাস, এমন সাহসিকতাই আমি পছন্দ করি। মালগুলো ভালোই ভালোই সাপ্লাই দিতে পারলে তোমারও আরও 70,000 দিমো। ড্রাইভার মন দেয় গাড়ি চালাতে, আর সাবি চুপচাপ সামনে তাকিয়ে থাকে। এদিকে মাহবুব চৌধুরী ফোন দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ SCPA চেয়ারম্যান মনিরুজ্জামানকে। বার কয়েক রিং হওয়ার পর কলটা রিসিভ করে। বন্ধু, এতদিন পর হঠাৎ ফোন দিলি যে? পাকিস্তানের করাচি বন্দর থেকে নতুন অস্ত্র বোঝার জাহাজ আসছে। আজ রাত 2টো কন্টেনার খালাস করে দিতে হবে। সে নয় দিব, কিন্তু বদলে আমায় কত দিবি? এর আগে কিন্তু 50 লাখ নিয়েছিলাম, এবার আমি কোটির নিচে পারবো না। অনেক জায়গায় ভাগ দিতে গিয়ে আমার কিছুই থাকে না। ঠিক আছে, তুই বন্ধু মানুষ, তোর সাথে দামাদামি করবো না। তবে শোন, রাত 3টায় এক ছোকরা যাবে, নাম সাব্বির। ওর হাতেই কন্টেনারগুলো তুলে দেবে, বাকিটাও সামলে নেবে। সে দিব, কিন্তু আমার নাম যেন কোনোভাবেই আর্মির সামনে না আসে, তাহলে কিন্তু তোদের রক্ষা নেই। বুঝতেই পারছিস, সেনাবাহিনী ভীষণ ক্ষেপে আছে। বন্ধু নিশ্চিত থাক, ওই ছোকরা ধরা পড়লে সেনাকে বলে দিবি গুলি করে খুলি ফুটো করে দিতে। যা বলছিস। এখন শোন, আমার অ্যাকাউন্ট নাম্বার তো আছেই, টাকাটা পাঠিয়ে দে। বুঝতেই পারছিস, কন্টেইনার খালাস করার আগে ভাগ বটোয়ারা সবাই বুঝে নিতে চায়, না পেলে আবার বেঁকে বসে। পাঠিয়ে দিচ্ছি, কাজটা ভালো মতো হলে মিটে গেল। কথাটা বলে কলটা কেটে দিয়ে মাহবুব চৌধুরী ফোন করে কাশিম বাঘাকে। বাঘা অস্ত্র ডিল করতে কত কোটি টাকা লাভ হবে আমাদের? মোট 30 কোটি টাকা। সেখান থেকে আপনাকে আমি 20 কোটি টাকা দিয়ে দেব। আমাকে 20 কোটি টাকা দিবে বস। এটা কম হয়ে গেল না? অস্ত্রের দাম পরিশোধ করেছি 12 কোটি টাকা। আমার আরও লাভ নাই। বস, এবার রাখুন এটা, পরের বার বাড়িয়ে দেব। বুঝতে চাই পারছেন, ছোকরাগুলোকে ট্রেনিং দিতে 200-এর মতো অস্ত্র মাগনা দিতে হয়েছে। ঠিক আছে, কল রাখছি। বন্দরের চেয়ারম্যান মনিরুজ্জামানকে বলে দিয়েছি, ওই পিচ্ছি ছোকরাকে বলে দিস কন্টেনারটা তুলেই যেন পালিয়ে আসে। আর্মিদের 4টা চেকপোস্ট থাকবে, বেশি ঝামেলা করা যাবে না। পাশেই ক্যান্টনমেন্ট আছে। ওকে বস। কলটা কেটে যায়। কাশিম বাঘা ফোনটা হাতে নিয়ে কল দেয় সাব্বিরকে। লিডার সাব্বির। জি বস, বলুন। কোনো ঝামেলা করবে না আর্মিদের সাথে। ওই এলাকাতেই ক্যান্টনমেন্ট, চুপচাপ তাদের পাশ কাটিয়ে চলে আসবে। ওরা থামার সিগন্যাল দিলে পরিস্থিতি বুঝে কাজ করবে। তবে হ্যাঁ, ভুলেও কন্টেনার খুলতে দিও না। ওকে। বন্দরে পৌঁছে সোজা চেয়ারম্যান মনিরুল জামানের কাছে চলে যাবে।
দুটো ছোট ছোট কন্টেনারে একটা গাড়িতেই আটকাবে। তোমার নিয়ে যাওয়া বড় কন্টেনারের ভেতরে বেশ গুছিয়ে নিয়ে চলে আসবে। ওকে বস। কলটা কেটে যায়। সাব্বির বেশ রিল্যাক্স মোডে বসে থাকে, কেননা এটা তেমন রিক্সেরই কাজ না। হুদাই তারা ভয় পাইয়ে দিচ্ছে। এদিকে মোহাম্মদপুর থানার ওসির কক্ষে দাঁড়িয়ে আছে এসআই রবিউল। ওসি সাহেব বেশ গম্ভীর মুখে বলেন, এভাবে দাঁড়িয়ে রইলে কেন, কিছু বলবে? স্যার, এই পিচ্ছি আসলে দেখতেই পিচ্ছিদের মতো ইনোসেন্ট, কিন্তু আসলে মনস্টারের মতো ভয়ঙ্কর। সেই সাথে কাসেম বাগার লোক এই লাইনেও নতুন এসেছে। সে যার লোকই হোক না কেন, আমার চাঁদা মাফ নেই। কালকেই ওই ছোকরার বাড়ি থেকে 10 লাখ চাঁদা তুলে আনবে, না হলে শালাকে টেনে হিচড়ে থানায় এনে ওর হাড্ডি দিয়ে আমি স্যুপ বানিয়ে খাবো। চেনে নি আমায়? আমি কত রাখবো স্যার? আমার দেখি লাভ বেড়ে গিয়েছে রবিউল, আমার থেকে চেয়ে টাকা নিচ্ছ। না মানে স্যার, আপনি তো আবার ঘুষের টাকা গুনে নেন না, তাই বললাম আর কি। ঠিক আছে, তুমি আমার সহকারী, এত কাজ করো, যাও। তোমাকেও 3 লাখ দিলাম, তবে সাবধান, এই কথা যেন কেউ জানে না। ঠিক আছে। বন্দরের সামনে এসে ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। সাব্বির কোমরে গুজে রাখা পিস্তলের গুলিগুলো চেক করে গাড়ি থেকে নামতেই সেনাবাহিনীর কিছু সদস্য এসে সাব্বিরকে আটকায়। এতে ভয় পায় সাব্বির। সেনাবাহিনী ওকে সার্চ করতে গিয়ে রিভলভার পেয়ে যায়। তবে অবাক বিষয় হলো, সেনাবাহিনী রিভলভারটা সাব্বিরের কোমরে আবারও গুজে দিয়ে বলে, তোর সাহস খুব ভালো রে পিচ্ছি, কোমরে রিভলভার নিয়ে আমাদের সামনে এসেছিস। চেয়ারম্যান স্যার তোর জন্য অপেক্ষা করছে, যা ট্রাক নিয়ে ভেতরে। সাব্বির ড্রাইভারদের ইশারা করে ভেতরে আসতে। কন্টেনার ডিমোর সামনে এসে ড্রাইভার গাড়ি দাঁড় করায়। এমন সময় একজন 50 ঊর্ধ্ব কোট প্যান্ট পরা লোক এগিয়ে এসে দাঁড়ায় আর বেশ ভালোভাবে সাব্বিরকে দেখে বলে, এত ছোট বয়সে মাফিয়া হয়ে গিয়েছিস শালা, কালে কালে আর কি দেখবো? আরও অনেক কিছুই দেখবি। আমিও যেমন দেখেই চলেছি তোদের মতো খুশখোর লোকেদের। তো সাহস আছে, মানতেই হবে। একজন মেজর জেনারেলকে মুখের উপর ঘুষখোর বলছিস। সে যাই হোক, তোর ট্রাকে কন্টেনারগুলো তুলে দিচ্ছি, সাবধানে নিয়ে চলে যাবি। আর শোন, বলুন। এভাবে বখাটের মতো ঘুরলে তুই শেষ হয়ে যাবি অল্প দিনেই। ছদ্মবেশে কাজ করে যা, বহু দূর যাবি। তোর বয়সটা কত? 19 বছর। তাহলে তো তুই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তি। কাসেম বাঘাকে বলে দিবি ভুয়া কাগজপত্র বানিয়ে তোকে যেন কোনো ভার্সিটিতে ভর্তি করিয়ে দেয়। তাহলে স্টুডেন্ট কার্ড পেলে সহজেই তুই পার হয়ে যেতে পারবি। এসব আমাকে বলছেন কেন? তোর চেহারাটা খুব পছন্দ হয়েছে আমার, কি সুন্দর, মুক্তোর মতো ঝলমল করছে। এমন সময় ড্রাইভার শীষ দিয়ে বলে, লিডার, কন্টেন্ট লোড করে ফেলেছি, চলেন পালাই। সাব্বির মনিরুজ্জামানের দিকে তাকায়। মনিরুজ্জামান ইশারায় চলে যেতে বলে। সাব্বিরও দেরি না করে ট্রাকে উঠে পড়ে। এমন সময় ওর মোবাইলে কল দেয় রাসেল। বল রাসেল, কন্টেনারের মধ্যে থেকে কল করলি কেন? ধুর শালা, দম বন্ধ হয়ে আসছে। শুধু শুধু আমরে টেনে আনলি, নিজে তো আরাম করে বসে আছিস নরম সিটে। চুপচাপ ভেতরে বসে থাক। তোদের কন্টেনারের মধ্যে বসিয়ে রেখেছি যেন পুলিশ আর্মি সার্চ করতে ভেতরে ঢুকলে সঙ্গে সঙ্গে তাকে ধরবি, আর বাইরে ক্লোরোফর্ম বম ছুঁড়ে মারতে পারিস। বুঝেছি, কিন্তু ভেতরে ফ্যান থাকলে আরাম পেতাম। ফয়েজ তো ফিট হয়ে যাচ্ছে গরমে। কিছু একটা কর ভাই, ঘাম দিয়ে অলরেডি গোসল করে ফেলছি। ওয়েট, এই ড্রাইভার, কন্টেনারের মধ্যে তোমার এসি লাগানো নাই? থাকবো না কেন লিডার, আছে, কিন্তু এটা চালু করলে তারা অক্সিজেন নিতে পারবো না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে কন্টেনারের খোলা জানালাগুলো। শুনলি তো রাসেল, আর 4 ঘন্টা অপেক্ষা কর, নাহলে একটা ক্লোরোফর্ম বম ব্লাস্ট করে নিজেরাই সেন্সলেস হয়ে থাক। থাক, দরকার নেই। কাশেম বাখার চালান যাচ্ছে, কোনোভাবে হাত ছাড়া হয়ে গেলে জীবন কেড়ে নেবে। সাব্বির কলটা কেটে দিয়ে ড্রাইভারকে বলে, ড্রাইভার, তুমি শিওর তো কোনো পুলিশ বা সেনাবাহিনীর টহল দল আটকাবে না আমাদের? জি স্যার, নিশ্চিন্তে থাকুন আপনি। আমার গাড়িতে যমুনা টিভির ব্যানার লাগানো আছে, পুলিশ ধরলেও সাংবাদিক ভেবে ছেড়ে দিবে, আর 10,000 টাকা দিলে তো গজগজ করে ছেড়ে দিবে।
পারলে খুশিতে সেলুটও করে দিবে। হা 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 হা, বেশ বলেছ ড্রাইভার, গাড়িটা জোরে চালাও। সকাল সকাল পৌঁছে যেতে হবে। মালগুলো পৌঁছে দিয়ে কিছুটা শান্তির ঘুম দেব। সকাল 8টায় ট্রাক এসে থামে কাশেমবাগার গোডাউনের সামনে। ট্রাকের মধ্যে কালুসহ আরও 40 জন লোক হাতে ভারী অস্ত্র নিয়ে ঘিরে দাঁড়ায়। সাবির ট্রাক থেকে নেমে কালুর দিকে তাকাতেই কালু হেসে বলে, আরে লিডার, চলে এসেছো? কোনো ঝামেলা হয়নি রাস্তায়? না, সে যাই হোক, বস কই? আমার টাকাটা রেডি আছে তো? বস, ভেতরে চলো যাই। ওই তোরা মালগুলো আনলোড করতে থাক। মুখোমুখি বসে আছে কাশেমবাগা আর সাবির। কাশেমবাগা খানিকটা গম্ভীর কণ্ঠে বলে, তাহলে তুই ঠিকঠাক ভাবে মালগুলো নিয়ে পৌঁছে গেলি? পথে কোনো বাধাই পেলি না তো? জি বস। আরে পাবি কি করে? তোর এটাই প্রথম মিশন বলে আমি চারিদিকে টাকা দিয়ে সব ম্যানেজ করে নিয়েছিলাম, যে যার জন্য আমার আরো 1 কোটি টাকা চলে গিয়েছে। তাহলে আমায় 1 কোটি দিও। আর আমার আরেকটা আবদার আছে। তোদের এত আবদার না? তোর ভালো লাগে না, তবুও বল, শুনি কি বলবি। আমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দাও। এই ছদ্মবেশে আমি পুরো আন্ডারগ্রাউন্ড শাসন করব। চাইলেই তো আর হয় না রে পাগলা, সময় লাগে। তুই টাকা আর দলের অস্ত্রগুলো নিয়ে চলে যা, আমি সব ম্যানেজ করে তোকে জানাবো। আর শোন, সেখান থেকে যত চাঁদা তুলবি তার 50 ভাগ আমাকে দিয়ে দিবি, নয়তো আমি পুলিশকে ম্যানেজ করতে পারবো না। ঠিক আছে দেব, তুমি কোনো চিন্তা করো না। আজ রাতে পুরো বস্তি লুট করব আমি। পুলিশকে আসতে দিও না, নয়তো পুলিশকেও খতম করে দেব। ঠিক আছে, এখন আয় তুই। সাবির কাশেমবাগার রুম থেকে বেরিয়ে গোডাউনের ভেতরে এসে কালুর থেকে গুনে গুনে 170টা AK-47 নিয়ে বেরিয়ে আসতেই ফয়েজ বলে, বস, হারাতারা সিদ্ধ হয়ে গেলাম, টাকা দিন, আজ পার্টি করতে বের হব। সাবির গম্ভীর কণ্ঠে বলে, ফায়েজ, এটা পার্টির সময় নয়। এই সময় নিজেদের অস্তিত্ব জানান দেওয়ায় চল গোডাউনে। আজ রাতেই সবচেয়ে হামলা চালাবো। রাসেল, অস্ত্রগুলো গাড়িতে তুলে লিডার, নিয়ে আমার চল। টাকা। তুই আজ থেকে আমার দলের লোক। অস্ত্রগুলো গাড়িতে নিয়ে চল আমার ডেরায়, ওখানেই থাকবি, খাবি। রাত 11টা। সাবির এক হাতে AK-47, অন্য হাতে রামদা নিয়ে দাঁড়িয়ে আছে বস্তির সামনে। ওর পেছনে দাঁড়িয়ে আছে 200 জন লোক। সাবির পুরো বস্তির দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে বলে, আমার মায়ের শেষ স্মৃতি তোরা লুটে নিয়েছিলি, আজ আমি তোদের সব কিছু লুটে নিব। রাসেল, হামলা কর। বলতে দেরি রাসেল, ফয়েজ সহ 20 জন লোক ঝাঁপিয়ে পড়ে পুরো বস্তির ঘুমন্ত মানুষের উপর। সাবির চেয়ে চেয়ে দেখতে থাকে লুটের ছবি। শত শত রাউন্ড গুলি শব্দ আর বৃদ্ধ থেকে যুবক সবার আহাজারি। সাবির খিলখিল করতে করতে হেসে ড্রাইভারকে ইশারা করে। ড্রাইভার এগিয়ে এসে ফুল লোডে পেট্রোল গাড়ির মোটা পাইপ ধরিয়ে দেয়। সাবির অট্ট হাসি দিয়ে পুরো বস্তির সময় ঘরের ওপর পেট্রোলের বৃষ্টি ঝরিয়ে চিৎকার করে বলে ওঠে, রাসেল, ফায়েজ, চলে আয় সবাই। পুরো বস্তি জ্বালিয়ে দিব আমি। আর পুরো বস্তির নোংরা কুকুর তোরা শুনে রাখ, যে বস্তির ঘরে আমার মায়ের শেষ স্মৃতি তোরা রাখিসনি, সেই বস্তি আমি আর রাখবো না। বাঁচতে চাইলে পালা। কথাটা বলার সঙ্গে সঙ্গে সাবির গ্যাস লাইট জ্বালিয়ে ছুঁড়ে মারে বস্তির ঘরের উপর। অমনি দাও দাও করে জ্বলতে শুরু করে চারিদিক। ছুটতে থাকে লোকজন দিক বিদিক। সামান্য হাসি খিলখিল করে হাসে। সাব্বিরের হাসি দেখে ফয়েজ আর রাসেল একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে, তবে ঠোঁট খোলার সাহস করে না। গোডাউনে বসে টিভির দিকে তাকিয়ে আছে সাব্বির। বড় বড় হেডলাইনে অনেক সুন্দরী সুন্দরী নিউজ করছে বস্তির আগুন জ্বালানো নিয়ে। সাব্বির রিল্যাক্স মোডে খাসির রানে কামড় দিয়ে খেতে খেতে রাসেলকে বলে, রাসেল, পুরো বস্তি লুট করে কত টাকা, কত সোনাদানা পাওয়া গেল? রাসেল দুহাতে টাকা গুনতে গুনতে বলে, অকল্পনীয় বস, পুরো 10 বস্তা টাকা, বাজারের ব্যাগ দিয়ে 1 ব্যাগ সোনার গহনা পেয়ে গেছি। হবে তো 30 কোটি টাকা। ফয়েজ রাসেলকে চুপ করিতে খানিকটা গম্ভীর কণ্ঠে বলে, বস, এভাবে আমাদের নিকৃষ্ট ঘটনা না ঘটাতেও হতো। না জানি কত লোক মারা গেল, আমাদের যদি পুলিশ ধরে ফেলে।
ফয়েজের কথায় সাব্বিরের মাথায় আগুন জ্বলে ওঠে। ছুটে গিয়ে ফয়েজের গলা টিপে ধরে শূন্যে ভাসিয়ে হুঙ্কার ছেড়ে বলে, পুলিশ, এই আন্ডারগ্রাউন্ড কিংকে পুলিশ কিছু করতে পারবে না। যে বলতে আসবে তাকে খুন করে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব। আমি ছোটোখাটো গুন্ডা হতে আসিনি, আমি এসেছি পুরো দেশকে কাঁপিয়ে দিতে। সবাই আমাকে চিনবে এক নামে, সাব্বির দ্য গ্যাংস্টার কিং অফ দ্য সিটি। কথাগুলো বলে সাব্বির ফয়েজকে ছুঁড়ে মেরে আবারও গিয়ে সোফায় বসে খাসির রান খেতে শুরু করে। রাসেল ভয়ে ভয়ে ফয়েজকে টেনে তুলে ফিস ফিস করে বলে, শালাকে তুই আর মুখ খুলবি না। সাব্বির এখন ভয়ঙ্কর, কখন কি করবে ও নিজেও জানে না। ওর হুকুম মেনে চল, নয়তো কপালে দুঃখ আছে। ফয়েজ জোরে জোরে শ্বাস নিতে থাকে। আর একটু হলেই বেচারা উপরে চলে যেত। রাসেল ও ফয়েজের মাথায় হাত বুলিয়ে দিয়ে গলার দিকে তাকায়। 5টা আঙ্গুলের ছাপ বসে গিয়েছে। সাব্বির আবারও হাঁক ছাড়ে, রাসেল, 1 বস্তা টাকা আলাদা করে রাখবি, আমার মন বলছে পুলিশ আসবে। রাসেল তুতলিয়ে বলে, ওকে বস, আমি এক্ষুনি আলাদা করে রাখছি। এদিকে হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে কালু গিয়ে দাঁড়ায় কাশেম বাঘার সামনে। বাঘা সিগারেটের লম্বা টান দিয়ে আর চোখে কালুকে এমনভাবে আসতে দেখে বলে, কিরে কালু, এমন করে ছুটে আসলি কেন? পেছনে আগুন লেগেছে বুঝি? বস, সর্বনাশ হয়ে গিয়েছে। ওই সাব্বির পুরো বস্তিকে লুট করে আগুন জ্বালিয়ে দিয়েছে। পুরো বস্তি দাও দাও করে জ্বলছে। আমাদের এক্ষুনি সাব্বিরকে থামাতে হবে, নয়তো ও আরো বিপজ্জনক হয়ে উঠবে। হয়ে উঠুক, ও যত বিপজ্জনক হবে ততই বেশি ভয় করবে মানুষ আমায়। গাড়ি বের কর, এক্ষুনি আমি ওর সাথে দেখা করব। পাশাপাশি বসে আছে কাশেম বাঘা আর সাব্বির। কাশেম বাঘা বেশ খুশি মনে সাব্বিরের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, সাব্বাস, আমার নতুন সিংহ। আমি চাই এই পুরো শহরের রাজা হয়ে যা। এরপর পুরো দেশের সব জায়গায় নিজের শক্তি দিয়ে জয় করতে চেষ্টা করবি। তোর পেছনে আমি ছায়ার মতো আছি। ধন্যবাদ বস। এই ফায়েজ, বসকে 1 বস্তা টাকা দিয়ে দে আর হাফ ব্যাগ সোনাও দিয়ে দিস। আরে এসবের কি দরকার, তুই রাখ না। না বস, এসব আপনার ভাগ, আপনি নিয়ে যান। আর পুলিশ প্রশাসন দেখে নেবেন। আমি পুরো শহর চড়ে বেড়াবো, ছিন্ন ভিন্ন করে ফেলবো সবাইকে। আমি কোটিপতি হতে চাই, আমি আন্ডারগ্রাউন্ডের কিং হতে চাই। তুই হবি আমার সিংহ। আজ উঠছি, এরপর থেকেই তোকে কি কি করতে হবে আমি জানিয়ে দেব। তুই ততক্ষণে এখানেই থাকবি, বের হোস না। আর শোন, তোর ভার্সিটির ভর্তি হওয়ার বিষয়ে আমি ব্যবস্থা করে ফেলেছি। একদম জেএসসি থেকে এসএসসি সব নকল ডকুমেন্টস একদম অরিজিনাল ভাবে বানিয়ে তোকে 2nd ইয়ারে ভর্তি করিয়ে দিয়েছি ঢাবিতে। 1st ইয়ারে তো পিচ্চিরা পড়ে, ওদের সাথে তো যায় না। তুই আজ আমার সিংহ, আগামীকাল থেকেই কলেজে যাবি। ওকে বস। কাশেম বাঘা ওর লোকজন নিয়ে যায়। সাব্বিরের পাশে এগিয়ে এসে দাঁড়ায়। রাসেল সাব্বির কিছু বলতে নিবে অমনি বলে ওঠে, দোস্ত, কি এমন পাগল হয়ে গেলি কেন বলতো? আগে তো এমন ছিলি না। আমি বুঝে গেছি, এই পৃথিবীতে আমার মতো অসহায়দের ক্ষুধা কেউ নিবারণ করে দেবে না, কেউ বিনা পয়সায় রুটি খাওয়াবে না, ছিনিয়ে নিতে হবে। আমিও তাই ছিনিয়ে নেওয়ার পথ বেছে নিয়েছি। তাই বলে এমন ভয়ঙ্করভাবে আমাদের পুরনো আশ্রয়স্থল ধ্বংস করে ফেলবি? তোর বুক কাঁপলো না? সাব্বিরের মুহূর্তেই রাগে পুরো শরীর কেঁপে ওঠে। ঠাস ঠাস করে রাসেলকে থাপ্পড় মেরে চিৎকার করে বলে, রাস্তার টোকাইয়ের বাচ্চা, তোদের আবার কিসের বস্তির উপর মায়া মমতা? কোনোদিনও ওই বস্তির লোকজন তোদের 1 টুকরো রুটি খেতে দিয়েছিল? কোনোদিন ভালো কথা বলেছিল? তোদের রক্তেরই দোষ। রাস্তায় শুয়ে থাকতি, লোকজনের প্রচুর মার খেতি, চুরি ছিনতাই করতে গিয়ে এখন আসছিস রাজার হালে। ডাস্টবিনে ফেলে দেওয়া রুটির বদলে আজ তো খাসির রান খাচ্ছিস, তবুও তোদের ভালো লাগছে না? সাব্বির হাতে এমন থাপ্পড় খেয়ে মাটিতে বসে পড়া রাসেল আস্তে আস্তে উঠে বলে, ভুল হয়ে গেছে বন্ধু, আর বলবো না। না, তুই বলবি, বারবার মনে করিয়ে দিবি। একসময় রুটির জন্য দৌড়ে বেরিয়েছিস পুরো বস্তি। যত মনে করিয়ে দিবি ততই ভয়ঙ্কর হয়ে উঠবো আমি, আরও ভয়ঙ্কর। এই সবাই কান খুলে শুনে রাখ,
আগামীকাল সোনালী ব্যাংক লুট করব। অস্ত্র রেডি রাখবি। রাসেল, পেট্রোল ভর্তি ট্যাঙ্কার গাড়ি নিয়ে অপেক্ষা করবি। ড্রাইভার তোর সাথে থাকবে। রাসেল কেঁপে ওঠে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এই কি বলছিস সাব্বির? সরাসরি ব্যাংক লুট? প্রশাসন আমাদের ক্রস ফায়ার করে দিবে। আমাদের চিনতেই পারবে না। ড্রাইভার, তুমি পুরো বাজারে পেট্রোলের বৃষ্টি ছড়িয়ে দেবে। ফয়েজ, তুই আর বাকি সবাই মিলে ব্যাংকের মধ্যে ঢুকবি। শত শত রাউন্ড গুলি করে ব্যাংক লুটে বেরিয়ে আসবি। আর আমি লাইটার দিয়ে পুরো এলাকায় আগুন লাগিয়ে নিচ্ছিন্ন করে ফেলবো সকল প্রমাণ। ফয়েজ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কিন্তু বস, ধরা পড়ে গেলে আমাদের রক্ষা নেই, পুলিশ আমাদের গুলি করে দেবে। কাশেম বাঘা আছে, আর তার উপরে আমি আছি। নো টেনশন, কাজে মন দে। এই, তোরা সবাই রেডি থাকিস। কালকের মিশন কমপ্লিট হয়ে গেলে আমরা 5টা মাস বিশ্রামে কাটিয়ে দেব। এখন ঘুমা সবাই। কথাটা বলে সাব্বির চলে যেতে নিবে, অমনি গোডাউনের সামনে এসে দাঁড়ায় পুলিশের গাড়ি। সাব্বির পেছন থেকে তাকায়, দুজন ইউনিফর্ম পরিহিত লোক সাব্বিরের সামনে এসে দাঁড়ায়। সাব্বির ভালো মতো ওদের পোশাকে ব্যাজ দেখে বুঝে ফেলে এরা ওছি আর একজন এসআই। পুনরায় সাব্বির চেয়ারে বসে সাব্বির ওদের ইশারায় বসতে বলে। ওরা বসে সাব্বিরের দিকে তাকিয়ে বলে, আমি ওসি পাপন, এই থানায় গত 3 বছর হলো আছি। শুনলাম তুই নাকি নতুন গ্যাং শুরু করেছিস, তাই দেখা করতে এলাম। সাব্বির মুচকি এসে পায়ের উপর পা তুলে বলে, তোরা কুকুর, মধুর ঘেরানে ঠিক ছুটে আসিস। এখানেও তেমনই এসেছিস টাকার জন্য। সরাসরি বলবি সব কিছু। বল, কত টাকা নিবি? তোর দিমাগ দেখছি খুব। ওসির সামনে এভাবে কথা বলার সাহস কারোই হয়নি। তুই আজকেই প্রথম এমন আচরণ করলি। এতদিন কুত্তার সামনে গিয়ে নিজের ক্ষমতা দেখিয়েছিস। আমি কুকুর নই, সিংহ, বনের রাজা সিংহ। এই রাসেল, 2 বস্তার মধ্যে থেকে একটা বস্তা নিয়ে এসে ওসিকে দিয়ে দে। রাসেল টাকার ব্যাগ এগিয়ে তবে ওসির হাতে দেয়। ওসির বস্তার মুখ খুলে টাকাগুলো নেড়েচেড়ে জিব্বা বের করে বলে, বাহ, তুই আসলেই সিংহ। এখানে কত কোটি টাকা আছে রে? রবিউল, চলো থানায় চলে যাই। আর বস, আপনার নামটা যদি বলতেন। 1 কোটি দিলাম। আর শুনে রাখ, আগামীকাল ব্যাংক লুট করব। তোর থানার মধ্যেই পড়ে। সব মতো আসবি না। এই বস্তার চেয়েও বেশি টাকা তোদের দিব। রবিউল, চলো যাই। ভালো থাকবেন বস। আসসালামু আলাইকুম। ওসি চলে যেতেই রাসেল খিক খিক করে হেসে বলে, টাকা কত পাওয়ার সাব্বির? ওসিও কেমন কুত্তার মতো জিহ্বা বের করে টাকা নিয়ে চলে গেল। যাক, ওসব বাদ দে। আমাদের কাছে আরও 1 বস্তা টাকা রয়ে গেল। কাল আরও 10 বস্তা টাকা লুটে আনবো। তারপর কতগুলো দিন আরামায়েশ করে কাটিয়ে দেব। কথাটা বলে সাব্বির চলে যায় ওর রুমের দিকে। এদিকে সাব্বিরকে যেতে দেখে ফয়েজ এগিয়ে এসে ফুঁসতে ফুঁসতে রাসেলকে বলে, রাসেল, তুই দেখে নিস, এই কুত্তার বাচ্চার বুকে আমি শত শত গুলি চালাবো। এর দিমাগ আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব। রাসেল গালে হাত বুলিয়ে বলে, শান্ত থাক ফয়েজ, সঠিক সময়ের অপেক্ষা। ধীরে ধীরে সব কিছু কবজা করতে হবে, আর সুযোগ বুঝে একদিন টপকে দিব। এর সাহস খুব, গড়তে দে গ্যাংটাকে। আমার গালে যে কটা থাপ্পড়ও মেরেছে তার 10 গুণ বেশি কষ্ট আমি ওকে দিব। ভোর 5টা, তখনও বাজারের লোকজন নেই। রাসেল আর ড্রাইভার পুরো বাজারের পেট্রোলের বৃষ্টি ঝরিয়ে চুপি চুপি ফিরে আসে গোডাউনে। ওদের ফিরে আসতে দেখে সাব্বির বলে, দ্রুত রেডি হয়ে নে ফায়েজ। সবার চোখে মুখে ভালোভাবে কালো কাপড় বেছে দিবি। ভালো করে। রাসেল, ড্রাইভার, তুমি ছোট মিনি ট্রাক নিয়ে অপেক্ষা করবে ব্যাংকের সামনে। আর হ্যাঁ, নাম্বার প্লেট খুলে রেখে যাবে। ওইসব আমি জানি বস, সকালে ও একই কাজই করেছিল। তবুও বলে রাখলাম, যেন কোনো ভুল না হয়। সকাল 10টা ব্যাংকের তালা খুলে সদ্য আসা ব্যাংকের ম্যানেজার ক্যাশ বের করে লকারে ঢুকাতে নিবে, অমনি একদল কালো মুখোশধারী শত শত গুলি করতে করতে ঢুকে পড়ে ব্যাংকের মধ্যে। সবার সামনে সাব্বির সে হুঙ্কার ছুঁড়ে ছুটে গিয়ে ম্যানেজারের কপালে রিভলভার ঠেকিয়ে চিৎকার করে বলে, দ্রুত লকার খুলে ফেল, নয়তো তোর কপাল আমি ফুটো করে দিব।
দিচ্ছি দিচ্ছি, আমাকে মারবেন না, আমাকে যেতে দিন। তুই ব্যাংকেই থাকবি, শুধু আমরা পালাবো। দ্রুত লকার খোল। ম্যানেজার লকার খুলে দিতে সাব্বির সহ ওর সবগুলো লোক টাকা বস্তায় ভরে নিতে থাকে। 10 মিনিটের মধ্যে পুরো ব্যাংকের সমস্ত টাকা বস্তায় তুলে নিয়ে সাব্বির ম্যানেজার সহ সব কর্মচারীকে টেনে হিসে বের করে এনে গ্যাস লাইটারে আগুন জ্বালে ব্যাংকের ভিতর ছুঁড়ে মারতে দাউ দাউ করে জ্বলে ওঠে পুরো ব্যাংক। আগুন চারিদিকে ছড়িয়ে পড়তে নিবে, তার আগে সাব্বির সহ সবাই পিকাপি করে পালায় এলাকা ছেড়ে। পুরো এলাকার সমস্ত দোকান পড়েছে। সাব্বির টাকা গুনতে গুনতে টিভিতে লাইভ দেখে মুচকি হেসে বলে, সে হা 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 হা, তোর আগুন নেভাবো, ব্যস্ত থাক, আর আমি টাকাগুলো গুনতে। ড্রাইভার, জলদি গাড়ির নীল রং পাল্টে হলুদ কালার করে ফেলো, যেন কেউ খুঁজেও না পায় গাড়িকে। এমনিও পাবে না বস, শত শত পিচাপ নীল রঙের, তবুও আপনার হুকুম ধীর ধার্য। কথাটা বলে ড্রাইভারও চলে যায়। সাব্বির নিজের টাকা গোনা বাদ দিয়ে টিভিতে মনোযোগ দেয় আর দেখে গতকাল রাতে কুত্তার সমান জিব্বা বের করে টাকা নিয়ে খাওয়া ওসি আর এসআই ক্যামেরার সামনে বলছে, আমরা চেষ্টা করব ডাকাত দলকে ধরার, কাউকে ছাড়বো না। আইনের হাত বহুত লম্বা, আপনারা সাক্ষী দিবেন। এসআই চলো, এক্ষুনি ফোর্স রেডি করো, আমাদের পুরো এলাকা চষে বেড়াতে হবে। ওসির এমন ভাব দেখে মনে মনে হেসে রবিউল বলে, গত রাতে পকেটে 1 বস্তা টাকা ঢুকিয়ে আজ নাকি তাদের গ্রেপ্তার করবে। শালা লোভী, আমাকে মাত্র 10 লাখ টাকা দিয়ে সবগুলো টাকা নিজের পকেটে ভরেছে। এভাবে হবে না, আমাকেও একা যেতে হবে ওই ছোকরার আড্ডাখানায়। টিভিটা বন্ধ করে সাব্বির ফয়েজকে বলে, ফায়েজ, তুই এমন চুপচাপ বসে আছিস কেন? টাকাগুলো কি গুনতে কষ্ট হচ্ছে? না মানে বস, ভেবেছিলাম আপনি কিভাবে কি করলেন, পুরো এলাকায় জ্বালিয়ে দিলেন, এটা ব্যাংকে লুট করতে গিয়ে। অনেক দোকানেই ক্যামেরা থাকে ফায়েজ, আমি ওই ক্যামেরাগুলোই নষ্ট করতে আগুন লাগিয়ে দিয়েছি। তুই বেশি বকবক করবি না, কান সাপটে থাপড়াবো বলে দিলাম। চুপচাপ টাকা গুনতে থাক, বেয়াদব। ফয়েজ মুখটা পেঁচার মতো করে টাকা গুনতে শুরু করে। এদিকে কালো আবারও পাগলের মতো ছুটি গিয়ে কাশেম বাঘাকে বলে, বস, ওই শুকরা সাব্বির আবারও সর্বনাশ করে ফেলেছে। কাশেম বাঘা হুইস্কির বোতলে কয়েক চুমুক দিয়ে বলে, সাব্বির আবার কি করলো? বস, ও সোনালী ব্যাংকের সম্পূর্ণ লুট করে ফেলেছে, বস্তা বস্তা টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। এমনকি ওই শয়তান পুরো বাজার আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনা আপনি ঘটিয়েছেন মনে করে মাহবুব চৌধুরী বস বারবার ফোন করছে, বাঘ চেয়ে বসেছে মনিরুজ্জামানও। কাশেম বাঘা হুইস্কির বোতলটা ছুঁড়ে ফেলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, না, এভাবে তো এই ছোকরাকে লাই দেওয়া উচিত হবে না। প্রথমে বস্তি, এখন ব্যাংক, ওকে এক্ষুনি থামাতে হবে, নইলে কোনোদিন ও সরকারের মাথায় পিস্তল টিকে ডাকাতি করবে। গাড়ি বের করাই আছে বস, এক্ষুনি চলুন। শালাকে ধমক দিয়ে কয়েক বস্তা টাকা আনি, না হলে ওদের দেব কেমনে? হ্যাঁ, চল 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 চল। টাকা আর টাকা, টাকার পাহাড় বানিয়ে ফেলবো এই ছোকরাকে দিয়ে। সদ্য ঘুমাতে যাওয়া সাব্বিরকে রাসেল ডেকে তোলে। বস বস, কাশেম বাঘা আসছে আপনার সাথে কথা বলতে। ওকে 4 বস্তার টাকা দিয়ে বিদায় করে দাও, আমার ভীষণ ঘুম পেয়েছে। বলছে ও কথা বলবে আপনার সঙ্গে, একটু আসুন বস, নয়তো ও আবার ঝামেলা করে আসবে। অগত্য সাব্বিরও উঠে গিয়ে কাশেম বাঘাকে বলে, কি সমস্যা বস? বারবার কোনো মিশন শেষ করে গোডাউনে আসতে না আসতেই আপনার আগমন ঘটে। শুনলাম তুই নাকি ব্যাংক লুট করে ফেলেছিস, পুলিশ প্রশাসনকে ম্যানেজ করতে হবে না? আরে ওরা টাকা ছাড়া এক পাও নড়ে না, ফোন করছে বারবার। টাকাগুলো কই রেখেছিস, দিয়ে দে আমায়। রাসেল, 4টা বস্তা দিয়ে দাও। আর বস, এরপর আপনাকে আসতে হবে না, আমি নিজেই আপনাকে টাকা পাঠিয়ে দিব। ঠিক আছে, ভুলে গেলি, আমি আবার আসবো, মনে রাখিস। 50-50 ভাগ হবে সব কিছুতে। সাব্বির আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে যায়, আর রাসেল কাশেম বাঘাকে টাকার বস্তাগুলো বুঝিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে, বসের দিমাগ এত বেশি যে কি বলবো, সে তো বুঝছে না। সে আপনার হাতে পুতুল সিন ফয়েজকে আর আমাকে মেরেছে, মন চাচ্ছে ঘুমের মধ্যে ওকে খুন করে ফেলি। না না, এটা করতে যাস না এখন। সে হলে আমার হাতে এই পিস্তলের মতো, এর গুলিগুলো শেষ হয়ে গেলে যেমন অচল, তেমনি সাব্বিরও এখন ফুল লোডেড
টাকার ব্যাংক। ওর পাগলাটে স্বভাবের কারণে আমরা কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে সুযোগ বুঝে খতম করে দেব। হ্যাঁ, তারপর কাকে ক্ষমতায় বসাবেন বস, আমি না ফয়েজ? তোরা দুজনেই হবে লিডার আর আমি তোদের বস। এখন শোন, সাব্বিরকে কিছু বলবি না, ওর কাজ করুক, তোরা সাথে সাথে থাকবি। বাকি সময় মতো আমি তোদের বলে দেব। কথাগুলো বলে সে চলে যায়। ফয়েজ এগিয়ে এসে রাসেলকে বলে, বাঘার চামচামি করবি রাসেল, শালাকে একই দিনে খতম করে দিলে কেমন হয়? না না, তা ঠিক হবে না। এই কাশেমের নেটওয়ার্ক আমাদের ধরতে হবে, যার জন্য সাব্বির পারফেক্ট। কালকে ওকে বুঝাবো যে কাশেমের দালালি না করে ওর বড় বড় নেটওয়ার্ককে হাত পড়তে, তাহলে বনের রাজা একটাই হবে। কাশেম বাঘা তখন শেয়ালে পরিণত হবে। ভালো বলেছিস, কাশেমকে সাব্বিরের মাধ্যমে খতম করতে হবে, আর সাব্বিরকে আমাদের নিজেরই খতম করে দেব। এখন চল, রেস্ট নেই, বসে বসে খাবো পুলিশ প্রশাসন শান্ত না হওয়া পর্যন্ত। পরদিন সকাল হতে সাব্বির রেডি হয়ে নেয়, আজ কলেজে যাবে। স্কুলের গণ্ডি না পেরোনো সাব্বির কলেজে গিয়ে কী করবে ভাবতে পারে না। রাসেল আর ফয়েজ তারা একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে। সাব্বির ওদের পাত্তা না দিয়ে সদ্য কেনা BMW গাড়িতে বসে রাসেলকে বলে, রাসেল, তোরা বের হবি না গোডাউন থেকে, আমি কলেজে যাচ্ছি, কয়েকদিন ছদ্মবেশ ধরে থাকবো। কথাটা বলে সাব্বির গাড়ি নিয়ে চলে যায় এদিকে। কলেজ ক্যাম্পাসে বসে আছে রিয়া আর ওর বান্ধবীরা। এমন সময় রিয়ার বান্ধবী রাহা বলে ওঠে, কি রে রিয়া, তোর বাবার তো কম টাকা পয়সা নেই, তবুও তুই কেন এমন বয়ফ্রেন্ড জোগাড় করে ওদের লুটে নিস? মজা লাগে, নিজের বাবার আছে তাতে কি খরচ করতে ভালো লাগে না, কিন্তু আমার টাইম পাস করার জন্য বয়ফ্রেন্ড নামের হাবলাগুলোর টাকা খরচ করতে বেশ লাগে। তা তো বুঝি, আমাদেরও আছে হাবলা, কিন্তু সবগুলো মিসকিন। শালারা দেখা করার সময় ওই 100 টাকার গোলাপ ফুল এনেই সন্তুষ্ট রাখে, আর সুযোগ খোঁজে রুম ডেটে রাজি করানোর। ভুলেও রুম ডেট করবি না, শয়তানগুলো ভিডিও করে রাখে, জাস্ট এদিক ওদিক ঘুরবি আর পকেট ফাঁকা করে দিবি। তা তোর এখন কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? না, যে হাবলাকে পটিয়েছিলাম ও তো ইংল্যান্ড চলে গেল পড়তে, এখন আর কোনো বড় মুরগি পায়নি কলেজে। রাহা আর রিয়ার কথা বলার মাঝেই ওদের সামনে দিয়ে সাব্বির BMW নিয়ে যায় পার্কিংয়ের দিকে। রিয়া বেশ অবাক চাহনিতে চকচকে কালো গাড়ির দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে রাহাকে বলে, রাহা, পেয়ে গেছি মুরগি, চল একেই খেয়ে নিব চিকেন টিক্কা বানিয়ে। আরে দাঁড়া, আগে দেখি কে বের হয়। যার তার গলায় ঝুলবি নাকি? বেশি বড় লোক আর হ্যান্ডসাম হলে সরাসরি বিয়ে করে নিবি আর পুরো জীবন এনজয় করবি। ঠিক বলেছিস। কথাটা বলে ওরা সাব্বিরের গাড়ির দিকে তাকিয়ে থাকে। এদিকে সাব্বির গাড়ি পার্কিং করে দরজা খুলে বের হতেই পুরো ক্যাম্পাস সাব্বিরকে দেখতে থাকে। রাহা তো হাঁ করে তাকিয়ে আনমনি বলে ওঠে, উফ, কি হট আর কিউট ছেলে রে, ইচ্ছে করছে জানুটা দুগালে ইচ্ছে মতো চুমু দিয়ে আসে। রিয়াও রাহার কথা শুনে আরও ভালোভাবে লক্ষ্য করে। আসলে সাব্বির দেখতে অসম্ভব সুন্দর, লম্বা প্রায় 6 ফুট, গায়ের রং শ্যামলা হলেও তাতে এক অন্যরকম মায়া আছে। চোখ দুটো ভীষণ কালো, যেন ভেতরে লুকানো আছে এক সমুদ্র সমান আবেগ, তীক্ষ্ণ চাহনি আর শক্ত চওয়ালের সাথে ঠোঁটে একরাশ অব্যক্ত বেদনা। কালো চুলগুলো বাতাসে হালকা এলোমেলো। রিয়ার ইচ্ছে করে এগিয়ে গিয়ে চুলগুলো ঠিক করে দিয়ে বলে, এই যে মিস্টার হ্যান্ডসাম, এত ভাবের কি? আমার দিকে তাকিয়ে দেখো, তোমার চেয়েও সুন্দরী আমি। কথাগুলো মনে মনে ভাবতে লজ্জে শিউরে ওঠে রিয়া। রাহা রিয়ার চাহনি লক্ষ্য করে মৃদু হেসে বলে, কি রে বান্ধবী, ক্রাশ খেয়ে গেলি বুঝি? প্রেম করবি? বলতে পারিস, এক দেখাতে কলিজার গভীরে জায়গা করে নিল। এর আগে কত ছেলে এলো গেল, এমন অনুভূতি হয়নি। চল না, একটু পরীক্ষা করে আসছি। চল। রিয়া সাব্বিরের দিকে এগিয়ে যেতে থাকে। সাব্বির গাড়ি থেকে নেমে রিয়ার পাশ কাটিয়ে চলে যেতে নেবে, অমনি রিয়া ইচ্ছে করে ল্যাং মারে সাব্বিরকে। আশঙ্কিক কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে নিজেকে সামলে নিলেও ল্যাং মারা রিয়ার উপর সাব্বির ঢলে পড়ে। সঙ্গে সঙ্গে একটা চিৎকার ভেসে ওঠে, বাছা, মরে গেলাম রে। সাব্বির মিটিমিটি হেসে রিয়ার উপর থেকে উঠে একটা হাত এগিয়ে দেয়। রিয়াও ঝটপট হাত ধরে উঠতেই সাব্বিরকে কড়া কণ্ঠে বলে, এই লুচু বেটা, তুই ইচ্ছে করে আমার শরীরের উপরে পড়লি কেন? হ্যাঁ, তোর কি চোখ নেই? নিজেও তো ইচ্ছে করে আমাকে ল্যাং মেরে ফেলে দিতে চেয়েছিলেন,
তারই প্রতিশোধ নিলাম। তোকে ইচ্ছা করছে না খুন করে দিই, জানিস আমার বাবাকে? আজই আপনাকে প্রথম দেখলাম। আপনার বাবাকে জানবো কি করে? তার চেয়ে বরং আপনি বলে দিন আপনার বাবা কে। মাহবুব চৌধুরী, যার নাম শুনলে পুরো এলাকা কেঁপে ওঠে। কই, আমি তো কেঁপে উঠলাম না। বাই দ্য ওয়ে, আমি আসি, কমন ক্লাসে যেতে হবে। আপনি বরং আপনার বাবাকে একদিন আমার সামনে আনবেন, আমার পরিচয় দিব। দেখবেন আপনার বাপজান হাগু করে দিবে। কিরে, তোর এত বড় সাহস, তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাটা বলে রিয়া সাব্বিরের গলা টিপে ধরতে নিবে, অমনি সাব্বির রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে টুপ করে 4 ঠোঁট এক করে দেয়। রিয়া নিজের ঠোঁট ছাড়িয়ে নিতে গেলে সাব্বির রিয়ার ঠোঁটে কামড় দিয়ে ধরে রেখে পাক্কা 5 মিনিট কিস করে ছেড়ে দিয়ে হাসতে হাসতে চলে যায়। আর রাহা রাগে ফুঁসতে ফুঁসতে বলে, কুত্তার বাচ্চা, ভেবেছিলাম তোকে আমি আমার ছাগল বয়ফ্রেন্ড বানিয়ে রাখবো, কিন্তু তুই যা করলি, তোকে আমি খুন না করে থামবো না। তোর লাশ আমি দেখবই। এই কি বলিস এগুলো? ছেলে যা কিউট, আমাকে কিস করলে আমি তো সব বিলিয়ে দিতাম। তুই বস্তির মেয়ে, তোর দ্বারাই সম্ভব, কিন্তু আমি মাহবুব চৌধুরীর একমাত্র কন্যা। আমার বাবার নামে পুরো এলাকা কেঁপে ওঠে, আর এই কুত্তার এত সাহস আমাকে কিস করে। তুই চলে যা রাহা, আমি এই কুকুরকে খুন না করে থামবো না। রিয়া, শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছিস কেন বলতো? চল তো আমরা পার্টিতে যাই। ছেলেটার কথা ভুলে যা, একটা কিসই তো করেছে, ওর জীবনটা কেড়ে নিস না প্লিজ। তুই চুপ কর, আমি গেলাম। কথাটা বলে রিয়া চলে যায় আর রাহা দ্রুত পায়ে হেঁটে গিয়ে সাব্বিরের পথ আটকায়। সাব্বির আর চোখে রাহাকে দেখে বলে, এই মেয়ে, তুমি কিছু বলবে? রাহা আতঙ্কিত কণ্ঠে বলে, তোমায় আমি চিনি না ভাই, তবে তোমার এক দেখায় ক্রাশ খেয়ে গিয়েছি, তাই আমি তোমার জীবন বাঁচাতে এগিয়ে এসেছি। শোনো, তুমি কলেজ থেকে পালাও। রিয়া ওর বাবাকে ডাকতে গিয়েছে, ওর বাবা এলে তোমায় খুন করে ফেলবে। আজব তো, আমি করলামই বা কি? আর ওই মেয়েটাও বা কে? তোমরা কি পাগল? সে তুমি যাই বলো, বাঁচতে হলে পালাও। রিয়ার বাবা এলাকার সবচেয়ে কুখ্যাত মাদকের সাথে অস্ত্রের কারবারি, ওনার বহুত গুন্ডা। তুমি একা একা, আমি চাই না তোমার জীবন চলে যাক, পালাও প্লিজ। সাব্বির গম্ভীর কণ্ঠে বলে, 1 মিনিট, তুমি কি যেন নাম বললে ওই মেয়ের বাবার? মাহবুব চৌধুরী। সাব্বিরের মনে পড়ে কাশিম বাঘার বস মাহবুব চৌধুরী। ওর আর বুঝতে বাকি থাকে না রিয়া তারই মেয়ে। দ্রুত ছুটে গিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে সেখান থেকে। ততক্ষণে মাহবুব চৌধুরী মেয়েকে নিয়ে ছুটে এসেছেন কলেজে, সঙ্গে 10 গাড়ি লোকজন, সবার হাতেই রামদা। রাহা চুপচাপ পালিয়ে যায় সেখান থেকে। মাহবুব চৌধুরী পুরো কলেজ মেয়েকে নিয়ে চক্কর দিয়েও ছেলেটাকে না পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ থেকে সাব্বিরের ছবি নিয়ে চলে যায়। আর কাশিম বাকার আড্ডাখানে গিয়ে সাব্বিরের ছবিটা ওর সামনে ছুঁড়ে মেরে হুঙ্কার দিয়ে বলে, কাসেম, এই মুহূর্তে তুই এই জানোয়ারগুলোকে তুলে নিয়ে গিয়ে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেবে আমার কলিজায় হাত দিয়ে। কাশিম বাঘা হুইস্কির বোতল নামিয়ে রেখে ছবিটার দিকে তাকিয়ে চমকে ওঠে, কেননা ছবিটা সাব্বিরের। কাশিম বাঘা বেশ আমতা আমতা করে বলে, বস, এই ছেলে তো আমাদের নতুন লিডার সাব্বির নাম, ও কি করেছে বস? ও আচ্ছা, তাহলে কুলাঙ্গারটা হাতের কাছে আছো। এই মুহূর্তে ওকে তুলে নিয়ে চলে যা চট্টগ্রামে, সেখানে সবচেয়ে উঁচু পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করে ফেলবে। কিন্তু চুপ, আমার মেয়ের শরীর হাত দিয়েছিস, ওই পশু ওর বেঁচে থাকার অধিকার নেই। খুন করে ফেল, আমি তোকে 100 কোটি টাকা দেব। বিদেশ থেকে শত শত কোটি টাকার বিদেশি মদ, হুইস্কির বোতল এনে দেব। খুন করে ফেলকে। ওকে বস, আজ রাতেই কাজ শেষ করে ফেলবো, আপনি নিশ্চিন্তে চলে যান। মদ আর হুইস্কির জন্য আমি সব করতে পারি বস। হ্যাঁ, রাত 10টা। চট্টগ্রাম পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায় সাব্বিরের হাত পা দড়ি দিয়ে বাঁধা। ওর সামনে দাঁড়িয়ে আছে রিয়া, পাশে দাঁড়িয়ে আছে রাসেল ফয়েজ আর কাশিম বাঘা। সবার চোখে শয়তানি হাসি। সাব্বির বেশ অসাধ্য অনুভব করে রাসেলকে বলে, রাসেল, এগুলো কি? তুই আমাকে ঘুমের ঘোরে তুলে নিয়ে এলি হত্যা করতে? রাসেল হুঙ্কার দিয়ে বলে, বন্ধু? কিসের বন্ধু? তোকে তো আমি বন্ধু ভাবিনি। তুই যেমন রকিকে খুন করে আমাদের লিডার হয়েছিলি, আজ আমি তোকে খুন করে লিডার হব। ফয়েজ, তুই কিছু বলবি?
ফয়েজ পেছন থেকে বেরিয়ে এসে সাব্বিরকে ঠাস ঠাস করে 5টা থাপ্পড় মেরে চিৎকার করে বলে, খুব শান্তি পেলাম। আমাকে মেরেছিস তুই, শোধ নিলাম। রিয়া ম্যাডাম, আপনার প্রতিশোধটাও নিয়ে নিন। রাত অনেক হলো, আমাদের যেতে হবে। বলতে দেরি রিয়া সাব্বিরের বুকে লাথি মেরে পাহাড় থেকে ফেলে দিতে দেরি করেনি। বর্তমান কথাগুলো এক নাগারে বলে থামে সাব্বির। ইয়ানা সব শুনে ওর বাবার দিকে তাকায়। ডক্টর আহমেদ সাব্বিরের কাঁধে হাত দিয়ে বলে, সবই তো শুনলাম আর বুঝলাম, তুমি পরিস্থিতির শিকার। আমার মেয়েকে তুমি বহুবার করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে বিয়ে করে এদেশে তোমাকে আমি আর রাখবো না, সুইজারল্যান্ড চলে যাবে। সাব্বির ইয়ানার দিকে তাকিয়ে বলে, ইনায়া, আমি তোমায় বিয়ে করব, তবে আমাকে 1 মাস সময় দাও। আমার সাথে বিশ্বাসঘাতকতা করে শয়তানগুলোকে আমি নিজ হাতে খুন করতে চাই। ঠিক আছে, দিলাম সময়। চলো এখন ডাইনিং টেবিলে খাবার খাবে। ডাইনিং টেবিলে ইয়ানা নিজ হাতে সাব্বিরকে খাইয়ে দিতে থাকে। এমন সময় দরজার কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের শব্দে ইয়ানা আতঙ্কিত হয়ে সাব্বিরকে বলে, সাব্বির, লুকিয়ে পড়ো। আমার মন বলছে ওই শয়তানটা তোমার খোঁজ নিতে এসেছে। কাদের কথা বলছো? একটা লোক কিছুদিন পর পরই এসে বলতো, একটা লোককে আপনারা বাড়িতে এনেছেন, সে কোথায়, বেঁচে আছে কিনা। আমরা তাকে মিথ্যে বলেছি। তুমি লুকিয়ে পড়ো প্লিজ। সাব্বির ইয়ানাকে আশ্বস্ত করে বলে, শান্ত হও পাখি। আঙ্কেল, আপনি দরজা খুলে দিন। ইনায়া, তুমি ঘরে যাও। আহমেদ সাহেব দরজা খুলতেই একটা লোক ভিতরে ঢুকে আহমেদ সাহেবের পা জড়িয়ে ধরে হামা করে কাঁদতে শুরু করে। সাব্বির আল থেকে লোকটাকে দেখেই চিনে ফেলে ড্রাইভার মাজেদ। কি করছো তুমি? বাচ্চারা বলছি। আর 4 মাস হয়ে গেল, আমাকে দয়া করে আর ঘুরাবেন না। আমাকে একটাবার বলুন আমার বর জীবিত আছে কিনা, আমি শুনেই চলে যাব। আমাকে দয়া করে বলুন। সাব্বির আল থেকে বেরিয়ে এসে ড্রাইভারকে বলে ওঠে, মাজেদ, তুমি কি আমায় খুঁজছো? মাজেদ সাব্বিরের কণ্ঠ শুনে মাথা তুলে তাকায় আর সাব্বিরকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে বলে, বস, আমায় ক্ষমা করবেন, আমি আপনাকে বাঁচাতে পারিনি। আমি ছুটে আসার আগেই ইনারা আপনাকে নিয়ে এসেছিল। আমি 4 মাস আপনাকে খুঁজে বেরিয়েছি পুরো পাহাড়। তোমার টাকা দেওয়া হয়নি মাজেদ, চিন্তা নেই, দিয়ে দিব আমি। আমার টাকা চাই না বস, আপনার সঙ্গ চাই শুধু। এই কুলাঙ্গারগুলোকে আপনি ধ্বংস করে দিন। আমি চাই ওরা ধ্বংস হয়ে যাক। আমিও প্রতিশোধ নিতে জীবিত আছি মাজেদ। চলো বের হই। আঙ্কেল, আমি আসছি। শয়তানগুলোকে খতম করে তবেই ফিরব। কথাটা বলে সাব্বির বেরিয়ে আসে বাড়ি থেকে। রাত 12টা ছুঁই। নিচের গড়ে তোলা গোডাউন 4 মাস পর দেখতে পেয়ে বেশ ভালো লাগে। সাথে হিংস্রতার সাথে মাজেদকে ইশারা করতে মাজেদ পুরো গোডাউনে পেট্রোলের বৃষ্টি ছড়িয়ে দেয়। সাব্বির সময় নষ্ট না করে গ্যাস লাইটার জ্বালিয়ে ছুঁড়ে মারে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে পুরো গোডাউন। ঘুমন্ত অবস্থায় থাকা রাসেল আর ফয়েজ দিক বিদিক শূন্য গোডাউনের পেছন দিয়ে বের হতে সাব্বির ওদের সামনে গিয়ে দাঁড়ায়। বহুদিন পর সাব্বিরকে দেখে রাসেল আর ফয়েজ চমকে ওঠে। আতঙ্কে থরথর করে কাঁপতে শুরু করে। সাব্বির খিলখিল করে হেসে হাতে থাকা রামদাটা উঁচিয়ে ধরে বলে, তোদের লিডারকে আমি খুন করে তোদেরই লিডার হয়েছিলাম, আর তোরা আমায় খুন করে লিডার হতে নিয়েছিলি। তবে আমি মরিনি, বেঁচে গেছি, আর ফিরে এসেছি প্রতিশোধ নিতে। বন্ধু, আমায় মারিস না, আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দে। কিসের বন্ধু? মনে নেই কি বলেছিলি পাহাড়ে? বাই দ্য ওয়ে, ভালো থাকিস উপরে। কথাটা বলার পরপরই সাব্বির রামদা দিয়ে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলে রাসেল আর ফয়েজকে। বস, এবার ওই কাশেম বাঘার পালা। কাশেমের ডান হাত কালুকে আমি ম্যানেজ করে রাখছি। সেও চায় কাশেম বাঘাকে খুন করে ফেলতে। চল এগোই। কাশেম বাঘার গোডাউনে যেতেই এগিয়ে আসে কালু। সাব্বিরকে দেখা মাত্রই
সাব্বিরকে ভেতরে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয় অতিরিক্ত মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকা কাশিম বাঘার সামনে। সাব্বির কিছু বলতে যাবে তার আগেই কালো ফুটন্ত গরম পানি নিয়ে এসে সাব্বিরের হাতে দেয়। সাব্বিরও কোনো ভাবনা চিন্তা না করে ছুঁড়ে মারে কাশিম বাঘার শরীরে। ফুটন্ত গরম পানি স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে কাশিম। ঠিক সেই সময় সাব্বির নিজের হাতে থাকা রামদা চালিয়ে দেয় এক কোপ। মাত্র এক কোপে আলাদা হয়ে যায় কাশিম বাঘার মাথা, ফিনকি দিয়ে রক্ত পড়তে থাকে। সাব্বির ফিরে তাকায় কালুর দিকে। কালু বলে ওঠে, চলুন এবার মাহবুব চৌধুরীর বাড়িতে, আমি ওর বাড়ি চিনি। গভীর রাতে মাহবুব চৌধুরীর বাড়ির সামনে আসতে সিকিউরিটি আটকে ওদের। কালু কাশিমের লোক বলে পরিচয় দিতে ছেড়ে দেয়। বিশাল বড় ড্রয়িং রুমে কালু, সাব্বির আর মাজেদ প্রবেশ করে। আর ভেতরে মাহবুব চৌধুরী অতিরিক্ত মদ খেয়ে কোনো মতো চেয়ে আছে। সাব্বির দূরত্ব পায়ে ওর দিকে এগিয়ে হাতে গরম পানির ফ্লাক্স। মাহবুব চৌধুরী নেশে দুলতে দুলতে বলে, এই কেবে তুই তুই যেই হেস না কেন, আমার গ্লাসে মদ ঢেলে দে তো। সাব্বির মুচকি এসে মদের বদলে ফুটন্ত গরম পানির ফ্লাক্সের মুখ খুলে ইশারা করে কালু আর মাজেদকে মাহবুব চৌধুরীর হাত পা চেপে ধরতে। ইশারা বুঝে ওরা চেপে ধরতে সাব্বির মাহবুব চৌধুরীর চুলের মুঠি চেপে ধরে পুরো ফ্লাক্সের গরম পানি ঢেলে দেয় ওর মুখের মধ্যে। তারপর মুখ চেপে ধরেই টেবিলের উপর থাকা ফল কাটা চাকু হাতে নিয়ে ওর গলায় চালিয়ে দেয়। এক দৌড়ে দ্বিতীয় তলায় চলে যাই। তন্ন করে খুঁজে পেয়ে যাই রিয়ার ঘর। তবে ঘরের দরজা খুলে সাব্বির উকি দিতে দেখতে পাই রিয়া ফোনে কাউকে নিজের শরীর দেখিয়ে দিচ্ছে। সাব্বির অপেক্ষা করে না, লাইট অফ করে দিয়ে রিয়াকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে ওর চুলের মুঠি চেপে ধরে পরপর 10 বার ছুরি দিয়ে পেট ফুটা করে দিয়ে বেরিয়ে আসে সেখান থেকে। সেই সাথে মাহবুব চৌধুরীর বাড়ি থেকে 3 বস্তা টাকা তুলে দেয় কালু আর মাজেদকে। তারা নিতে না চেলেও জোর করে দিয়ে বিদায় করে দেয়। ভোরের আলো ফুটতে শুরু করেছে, সাথে দূরে মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। সাব্বির গোসল করে নিয়ে বহুদিন পর মসজিদে যায়। নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে ডক্টর আহমেদের বাসায় ফিরতে দেখতে পাই আহমেদ সাহেব মসজিদের ইমামকে নিয়ে এসেছে। সেই সাথে ইয়ানাও বধূ সেজে বসে আছে। সাব্বিরের বুঝতে বাকি থাকে না আজই ওদের বিয়ে। বাবা সাব্বির, তোমার আর ইনায়ার বিয়েটা দিয়ে 4 হাত এক করে দিতে চাই, তুমি রাজি? জি, আমি রাজি। আলহামদুলিল্লাহ ইমাম সাহেব, বিবাহ পড়িয়ে দিন। ইমাম সাহেব বিবাহ পড়িয়ে দিয়ে মোনাজাত করে বেরিয়ে যান। ডক্টর আহমেদ ও সাব্বিরের ঘরে যেতে বলে বেরিয়ে যান ইমাম সাহেবকে এগিয়ে দিয়ে আসতে। সাব্বির দরজাটা লাগিয়ে দিয়ে 1 পা 2 পা করে ইয়ানের সামনে দাঁড়িয়ে কাপা কাপা হাতে ওর ঘোমটাটা তুলে আলতো করে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, মাশাআল্লাহ, আমার বিবি এতটা সুন্দর হবে আমি কখনো কল্পনাই করিনি। ইয়ানাও সাব্বিরের কপালে চুমু দিয়ে বলে, আল্লাহর পরিকল্পনা অতুলনীয়। তিনি সব সময় আমাদের জন্য উত্তম জীবন সঙ্গী ঠিক করে রাখেন। এখন চলো না রুমে যাই। হ্যাঁ চলো, অনেক অনেক আদর করা বাকি আছে। ইয়ানা লজ্জে লাল হয়ে বলে, লুচ্চু বর, আমাকে কোলে করে নিয়ে চলো বাসর ঘরে, নয়তো আমি যাবই না। না না, আমার বিবিকে আমি কোলে করেই নিয়ে যাব, নয়তো বাসর ঘরে বিড়াল মারবে কি করে। কথাটা বলেই সাব্বির ইয়ানাকে কোলে তুলে নেয়। আর ইয়ানা লজ্জায় মুখ লুকায় সাব্বিরের বুকের মাঝে। সিঁড়ি পেয়ে বাসর ঘরের দিকে 1 পা 2 পা করে এগিয়ে যেতে যেতে সাব্বির বলে ওঠে, ইনায়া। বলো। ভালোবাসি তোমায় প্রিয়তমা, ভীষণ ভীষণ ভালোবাসি। আমিও তোমায় বড্ড ভালোবাসি প্রিয়। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।